দেখ আগে 3 এই চ্যাপ্টারে যে এমসি গুলো চলছিল 70 অব্দি হয়েছিল, তাই তো? আজকে আমরা 71 থেকে করব। একাত্তর নম্বরটা কি বলেছে? বলছে 2 বিভাগ সম্পন্ন মডেলে আয়ের বৃত্তাকার প্রবাহ বলতে কি বোঝায়? মানে আয়ের বৃত্তাকার প্রবাহ মানে ইংলিশে বলেছিলাম সার্কুলার ফ্লো অফ ইনকাম, আমরা ক্লাসে করেছিলাম সার্কুলার ফ্লো অফ ইনকাম। দেখ সার্কুলার ফ্লো অফ ইনকাম দুটো সেক্টরের হতে পারে, 3টে সেক্টরও হয়, আবার 4টে সেক্টরও হয়। কি বললাম বুঝতে পারলি? তোদের সিলেবাসে এত নেই, তোদের সিলেবাস দুটো সেক্টর আছে। সার্কুলার ফ্লো অফ ইনকাম দুটো সেক্টর হতে পারে, 3টে সেক্টর হতে পারে, 4টে সেক্টর হতে পারে। তোদের সিলেবাসে দুটো সেক্টর আছে। দুটো সেক্টর কি বলে দিচ্ছি, ব্যাপারটা খুব সুন্দর করে বলে দিচ্ছি। দেখ এখানে লেখা আছে, এখানে অপশন লেখা পরিবার থেকে ফার্ম, ফার্ম থেকে পরিবারে অর্থ আদান প্রদান, ঠিক আছে? তারপর হচ্ছে এক ফার্ম থেকে অন্য ফার্মে অর্থ আদান প্রদান, এক পরিবার থেকে অন্য পরিবারে অর্থ আদান প্রদান, আর পরিবার থেকে ফার্ম। মানে ব্যাপারটা কি হয়, পরিবার থেকে ফার্মে যাবে, পরিবার থেকে ফার্মে যাবে, ফার্ম থেকে পরিবারে আসবে, এটাই হচ্ছে নিয়ম। এটাকেই বলে সার্কুলার ফ্লো অফ ইনকাম ইন টু সেক্টর। দুটো সেক্টর মানে পরিবার, পরিবার মানে বুঝতেই পারছিস পরিবারকে, মানে পরিবারকে তুই বলিস ইংলিশে মানে ফ্যামিলি বলে, এখানে না ইকোনমিক্সে ফ্যামিলি বলে না, এখানে বলবে কি বলে হাউস হোল্ড। এর একটা হাউস হোল্ড, হাউস হোল্ড থেকে যাবে ফার্মে, ফার্ম থেকে আসবে হাউস হোল্ড, ঠিক আছে? মানে হাউস হোল্ড কিছু জিনিস ফার্মকে দেয়, জানিস হাউস হোল্ড ফার্মকে কি কি দেয়? বলেছিলাম ওই যে উৎপাদন করতে কি লাগে, 4টে ফ্যাক্টর লাগে, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিউর, এইগুলো দেবে। বদলে ফার্ম তোকে কি দেবে, ওইগুলো দিয়ে তোকে গুডস তৈরি করবে, গুডস তৈরি করে তোকে দেবে, ঠিক আছে? তার মানে তোর হাউস হোল্ড ফার্মকে দেবে, ফার্ম হাউস হোল্ড দেবে। তাহলে এখানে অপশনটা বুঝতে পেরেছিস? প্রথম অপশনটা হয়ে গেল, প্রথম অপশনটা কারেক্ট আছে। 72 নিচের কোনটি হস্তান্তর প্রদান নয়? বুঝতেই পারছি হস্তান্তর প্রদান তো শিখিয়েছি, হস্তান্তর প্রদান এই যেমন এই যে তোরা যে এই যে কন্যাশ্রীর টাকা পাস, বুঝতে পারছিস, লক্ষ্মীর ভান্ডারের টাকা, এইগুলোকে বলে হস্তান্তর। ট্রান্সফার পেমেন্ট, এগুলোকে বলে ট্রান্সফার পেমেন্ট, ঠিক আছে? তো বলছে এর মধ্যে কোনটা ট্রান্সফার পেমেন্ট নয়, দেখ এক একটা করে দেখ। সরকারি ঋণপত্রের উপর সুদ, খরা পীড়িত ব্যক্তিদের সাহায্য। দেখ খরা পীড়িত মানে খরা পীড়িত এই বাংলাটা কেমন অড লাগতে পারে, ভালো করে শোন। যখন খরা হয় না তখন সাহায্য করা হয়, খরা হলে সাহায্য করা হয়, এটা তো হস্তান্তর প্রদান। কি যার এই যে তোর মানে কি বলবো, এই যে মাঝখানে যে ঝড় হলো আইলা, আমফান, বুঝিস তো, এই যে এই সমস্ত যে তোর ইয়াস যে ঝড়গুলো হলো, তখন ঝড়ে কত লোকের ক্ষতি হয়েছিল, তখন কি হয়েছিল, সাহায্য পেয়েছিল, এই টাকা পয়সা জিনিসপত্র পেয়েছিল। তো এই বদলে কি ওরা কি কোনো কাজ দিয়েছিল? না, এটাকে হস্তান্তর প্রদান। তার মানে এখানে কি বন্যা, খরা পীড়িত ব্যক্তিদের সাহায্য, এটা হস্তান্তর প্রদান। বেকার যুবকদের সাহায্য, এটাও তো হস্তান্তর প্রদান, ঠিক আছে? তো বেকার যুবকদের সাথে দুটোই দেখ, এ বি সি দুটোর মধ্যে একটাও হলো না। এবার এ আর ডিটা পড়বো, এ আর ডিটা পড়বো। এটা কি সরকারি ঋণপত্রের উপর সুদ, সরকারি ঋণপত্রের উপর যে সুদ হয় না, এটাও কিন্তু তোর হস্তান্তর প্রদান, ঠিক আছে? কিন্তু হস্তান্তর প্রদান নয় কোনটা, হস্তান্তর দেখ দু রকমের হয়, একটা ট্রান্সফার পেমেন্ট আর একটা ফ্যাক্টর পেমেন্ট। ফ্যাক্টর পেমেন্ট মানে কি, এই যে আমি যে টাকা কামাচ্ছি এটাকে ফ্যাক্টর পেমেন্ট বলে। আমি পড়াচ্ছি মানে তুই কোনো কাজ করবি, কাজের বদলে টাকা পাস, ঠিক আছে? কাজের বদলে দেখবি এখন ধর কি বলবো তোর, যেমন স্কুল থেকে দেখবি এইচএস পাস করলে অনেকে দেখবি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে। তার মানে কি, তার বদলে কি, তো যে তোকে তো টাকা দিচ্ছে 10,000 12,000 টাকা দিচ্ছে, 12,000 টাকা তুই পাচ্ছিস, তার বদলে কি তোকে কি কোনো কাজ দিতে হবে না? কোনো কাজ দিতে হবে না, তাহলে এটা তো হস্তান্তর প্রদান, ঠিক আছে? দু রকম হয়, একটা হস্তান্তর প্রদান হয় আর মানে একটা ফ্যাক্টর পেমেন্ট হয়, একটা ট্রান্সফার পেমেন্ট হয়। তো ফ্যাক্টর পেমেন্ট কাকে বলে, কাজ ধর আমি তোকে পড়াচ্ছি তার বদলে টাকা নিচ্ছি, এটাকে বলে ফ্যাক্টর পেমেন্ট। তার মানে এখানে কি হচ্ছে, সুপ্রিম কোর্টের বিচারকের বেতনটা হস্তান্তর প্রদান নয়, এটা হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? ৭৩ যদি উৎপাদনের বিভিন্ন স্তরে মূল্য সংযোগগুলি যোগ করা হয় তাহলে যোগফলটি কি হবে? বলেছিলাম ওই যে জাতীয় আয় পরিমাপের ৩টি পদ্ধতি আছে, একটা বল কি ছিল, ইনকাম মেথড, একটা এক্সপেন্ডিচার মেথড, একটা ভ্যালু অ্যাডেড মেথড। বলছে যদি উৎপাদনের বিভিন্ন স্তরের মূল্যগুলি যোগ করিস, বিভিন্ন স্তরের মূল্যগুলি যদি যোগ করিস, তাহলে যে যোগফলটি বেরোবে তাকে কি বলে? শেষ স্তরের উৎপন্ন দ্রব্যের মূল্যের সমান, শেষ স্তরের উৎপন্ন দ্রব্যের মূল্যের চেয়ে কম, শেষ স্তরের উৎপন্ন দ্রব্যের মূল্যের চেয়ে বেশি। বল তুই নিজে ভাবার চেষ্টা করেছিলাম তো ক্লাসে, কি হবে? এ হবে কারেক্ট অ্যান্সার, হবে কারেক্ট অ্যান্সার হবে এ। কেন বলেছিলাম, আমরা কি বুঝিয়েছিলাম বল, যে ওই তোর আটা বা ময়দা থেকে কি তৈরি হয়, প্রথমে কি হয়েছে, গম, গম থেকে আটা ময়দা, আটা ময়দা থেকে কি তৈরি হয়েছে, তোর পাউরুটি যে তৈরি করা হচ্ছে, ঠিক আছে? পাউরুটি তৈরি করা হচ্ছে, তার মানে কি আমরা কোন মূল্যটা ধরা হয়, পাউরুটির মূল্য, শেষ স্তরের মূল্যটা ধরা হয়, শেষ,
তাই বলছে শেষ স্তরের উৎপন্ন দ্রব্যের মূল্যের সমান। একটা অঙ্ক দিয়েছে, জিএনপি যদি 600 কোটি টাকা হয় আর এনএনপি যদি 475 কোটি টাকা হয় তাহলে অবচয় কত? জানি তো, জিএনপি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে তাকে অবচয় বলে, তাই তো? তার মানে এই যে এইটা থেকে যদি এটা বাদ দিস তাহলে যেটা ব্যালেন্স হলো তাকে কি বলে? অবচয়। তাহলে বল 600 থেকে 472 বাদ দিলে কত হয় জানিস তো? 600 থেকে 472 বাদ দিলে কত হয়? 125। তাহলে 125 হবে অবচয়, মানে ডি হবে। 74 এর অ্যান্সার হবে ডি। ঠিক আছে তো? 75, জিএনপি। জিএনপি আর তুই বল দেখি, বল, তোকে বলছি, স্নেহা বল দেখি, জিএনপি আর এনএনপির মধ্যে পার্থক্যকে কি বলে? মানে জিএনপি আর এনএনপির ডিফারেন্সটাকে কি বলা হয়? অবচয়। একদম ঠিক, জিএনপি আর এনএনপির ডিফারেন্সটাকে বলা হয় অবচয়। আচ্ছা, তোকে বলছি, বল, চেষ্টা কর, ভুল আমি বলে দেবো। এনএনপি এমপি আর এনএনপি এফসি, ঠিক আছে? এনএনপি এমপি আর এনএনপি এফসি কখন সমান হয়? এনএনপি এমপি আর এনএনপি এফসি, তুই বলতে এনএনপি এমপি আর এনএনপি এফসি কখন সমান হয়? যখন পরোক্ষ কর ওইগুলো থাকবে, নেট ইনডাইরেক্ট ট্যাক্স যখন জিরো, যখন জিরো। আচ্ছা, কিছু এরকম অপশন বলছে, যখন কোনো পরোক্ষ কর নেই, যখন কোনো পরোক্ষ কর নেই, এটা হবে না অ্যান্সার, এটা হবে না, বি হবে না অ্যান্সার, বি হবে না, ডি হবে। দেখ, যখন কোনো পরোক্ষ কর এবং ভর্তুকি, এটা হবে, বুঝতে পারলি তো? কারণ আমাদের ওখানে কি লেখা ছিল, যদি বলতো, দেখ ভালো করে শোন, এখানে কোনো পরোক্ষ কর নেই বলেছে, যদি বলতো নিট পরোক্ষ কর নেই তাহলে কি বলতে পারতো, বুঝতে পারলি? ব্যাপারটা যে নিট পরোক্ষ কর, নিট পরোক্ষ কর কাকে বলে? পরোক্ষ কর থেকে কি বাদ দিতে হয়? ভর্তুকি। তাই এখানে কারেক্ট অ্যান্সার হবে ডি। বুঝতে পেরেছি ব্যাপারটা কি হলো? এটা এটা বুঝতে পেরেছিস? তুই বুঝতে পেরেছিস তো? এটা বুঝিস তো? আচ্ছা, 76, 77 নিচের কোনটি জাতীয় আয়ের পরিমাপের সঙ্গে সংযুক্ত সমস্যা নয়? এর মধ্যে কোনটা সংযুক্ত সমস্যা নয়? দেখ, এর মধ্যে কোনটা সংযুক্ত সমস্যা নয়? দেখ, সি নম্বর পয়েন্টে সংযুক্ত সমস্যা নয়, বাকি সব কটা সংযুক্ত সমস্যা। মানে বুঝতেই পারছিস, জাতীয় আয় পরিমাপে তো বিভিন্ন সমস্যা ছিল তো। তো সমস্যা কি ছিল? একাধিক ভাবে, কারণ জাতীয় আয় যখন পরিমাপ করা হতো একই জিনিসের একই আইটেম বারবার কাউন্ট করা হতো, ডবল কাউন্টিং, এটা একটা সমস্যা ছিল। সঠিক রেকর্ড না রাখা, এটাও জাতীয় আয়, জাতীয় আয় সঠিক রেকর্ড থাকে না, এটাও একটা সমস্যা। কোন আয়কে ধরা হবে, কোন আয়কে ধরা হবে না, এটাও একটা সমস্যা ছিল। ঠিক আছে, বলছে কোনটা সমস্যা নয়? বিভিন্ন ব্যক্তির আয়ের বিভিন্নতা, এটা সমস্যা না। বাকি তিনটেই সমস্যা। তাহলে বুঝতে পারলি, আমরা কিন্তু ক্লাসে পড়েছিলাম জাতীয় আয়ের সমস্যাগুলি আলোচনা, ওরকম কোশ্চেন দেবে না, এরকম এমসিকিউ। 78 কি বলছে? জিডিপি এফসি প্লাস, বল, বল দেখি, স্নেহা বল দেখি, আইডিয়া কর, আইডিয়া কর। জিডিপি এফসি সাথে বিদেশ থেকে প্রাপ্ত আয়, নিট আয় মানে এনএফআই এর যোগ করলি, তার থেকে অবচয় বাদ দিলি, তাহলে কি হতে পারে? শিখিয়েছিলাম তো। হ্যাঁ বল। জিএনপি এফসি, তুই বললি জিএনপি এফসি, দেখি তুই ঠিক বললি না ভুল বললি। দেখ, নিয়মটা কি, আমাকে এখানে এফসি এফসি মিলে গেছে, পিপি মিলে গেছে, এখানে এন আর এখানে টি, মানে নেট এনএনপিএফসি, তাই তো? দেখে নিচ্ছি আমি, তুই যে ঠিক বললি না ভুল বলি, আমি এটাই বলি, তুই প্রথমে যেটা বলি সেটা ঠিক না ভুল। এটা নেট আছে, ওটা ডোমেস্টিক আছে। তাহলে ডোমেস্টিকের সাথে আমরা কি যোগ করতে হয়? ডোমেস্টিকের সাথে এনএফআই এর যোগ করলে, ডোমেস্টিকের সাথে এনএফআই এর যোগ করলে, তার মানে এটা ঠিক আছে। তাহলে এটা তুই কি বললি বল, আবার বল অ্যান্সারটা। এনএনপিএফসি, ডি হবে কারেক্ট অ্যান্সার, এটা ডি, ডি হবে। বোঝার চেষ্টা কর, এবার বুঝিয়ে দিচ্ছি, দেখ এখানে জি, প্রথমটা জি, তাই তো? প্রথমটা জি, এই যে প্রথমে দেখ, দেখতে পাচ্ছি প্রথমে জি, জি মানে এটাকে কি বলছেন? গ্রস। আর আমি বললাম লাস্টের অ্যান্সারটা হবে এ, মানে নেট। গ্রস থেকে নেট করতে গেলে কি করতে? ডেপ্রেশন বাদ দিতে হয়, দেখ এখানে ডেপ্রেশন বাদ দিয়েছে। আর কি করতে হবে? এখানে ডি মানে ডোমেস্টিক থেকে ন্যাশনাল গেলে কি করতে হয়? ডোমেস্টিক থেকে ন্যাশনাল এনএফআই যোগ করো, তার মানে কারেক্ট অ্যান্সার হবে ডি, এনএনপিএফসি। আমি তোকে বলেছি এরকম টাইপের এমসিকিউ পাবেই পাবি, এই চার্ট পাবেই পাবি, এরকম এমসিকিউ ভালো করে করতে হবে কিন্তু। 79 নম্বর, 79 নম্বর কি বলেছে দেখ, ওই যে এটা এটা কিসের অঙ্ক দিয়েছে আমি আগে বলেছি, পড়ার আগে বলেছি এটা কিসের উপর কোশ্চেন দিয়েছে। আমরা করেছিলাম না ইনকাম, মানে তোর ন্যাশনাল ইনকাম কাউন্ট করার 3টে মেথড আছে, ওই একটা ভ্যালু অ্যাডেড মেথড ছিল না, ভ্যালু অ্যাডেড মেথড, ওটার অঙ্ক দিয়েছে, ওটার অঙ্ক দিয়েছে। বলছে ফার্ম এ তুলো উৎপাদন করে ফার্ম বি কে 400 টাকায় বিক্রি করে, তাহলে কে? এ তুলো তৈরি করে কাকে বিক্রি করলো? বি কে বিক্রি করলো, কত টাকা দিয়ে? 400 টাকায়। বি ওই তুলো থেকে সুতো তৈরি করলো, সুতো তৈরি করে সি কে বিক্রি করলো কত টাকায়? 600 টাকা দিয়ে, ঠিক আছে, 600 টাকায় বিক্রি করলো। ফার্ম ফার্মাসি ওই সুতো থেকে কাপড় তৈরি করে 1000 টাকায় বিক্রি করলেন। এখানে শেষ স্তরে উৎপন্ন স্তরের মূল্য কত? 1000 টাকা, 1000 টাকা হবে অ্যান্সার, 1000 টাকা। ভুল করেও বলবি না 400 প্লাস 600 প্লাস 1000, এটা ভুল। কারেক্ট অ্যান্সার কত হবে? 1000 টাকা। কারণ শেষ স্তরের মূল্যটা ধরতে হয় 1000 টাকা। ঠিক আছে, কেননা এই 1000 টাকার মধ্যেই 400 টাকা আছে বা 600 টাকা আছে, 1000 এর মধ্যে সব আছে। তাই জন্য আমাকে 1000 টাকা বলেছিলাম, ক্লাসে বহুবার বলেছিলাম
এটা 1000 টাকা হবে, ঠিক আছে? 79 নম্বরটা কি হবে? সি। অ্যান্সার করে লিখে রাখিস কিন্তু। 80টা বদ্ধ অর্থনীতি মানে ক্লোজড ইকোনমি মডেলে, ঠিক আছে, নিচের বিভাগগুলির মধ্যে কোনটাকে ধরা হয় না? ক্লোজ ইকোনমিকে কোনটাকে নেওয়া হয় না? বল। বৈদেশিক লেনদেন, একদম ঠিক। ফরেনকে নেওয়া হয় না। 80 হয়ে গেল। 81 নম্বর কোশ্চেন। মাথাপিছু আয় বাড়ে, মাথাপিছু আয় মানে পার ক্যাপিটা ইনকাম কখন বাড়ে? পার ক্যাপিটা ইনকাম কখন বাড়ে? জিএনপি সেই হারে বাড়ে, আচ্ছা সব জিএনপি দিয়ে যায়, জিএনপি সেই হারে বাড়ে যে হারে জনসংখ্যা বাড়ছে। আচ্ছা, তারপর জিএনপি জনসংখ্যা অপেক্ষা কম হারে বাড়ে। জিএনপি জনসংখ্যা বেশি হারে বাড়ে, জিএনপি বাড়ছে না কিন্তু জনসংখ্যা মানে মাথাপিছু আয় বাড়ে। এটা বলছে মাথাপিছু আয় মানে তো পার ক্যাপিটা ইনকাম, পার ক্যাপিটা ইনকাম কখন বাড়ে? বলছে অ্যান্সার বলছে জিএনপি জনসংখ্যা অপেক্ষা, ঠিক আছে, বেশি হারে বাড়ছে। মানে লাইনটার মানে হয়তো একটু বুঝতে হবে, একটু স্লোলি ভাব তাহলে বুঝতে পারবি। মাথাপিছু আয় বাড়ে, ঠিক আছে, মাথাপিছু আয় বাড়ে, মাথাপিছু আয় বুঝিস তো, পার হেড ইনকাম। তো পার হেড ইনকাম কখন বাড়তে পারে? এবার ভাব পার হেড ইনকাম কখন বাড়ে, পার হেড ইনকাম। তার মানে পার হেড ইনকাম কখন বাড়তে পারে? বলছে যে ওরা বইতে বলছে জিএনপি জনসংখ্যা অপেক্ষা বেশি হারে বাড়ছে। তাহলে ব্যাপারটা কি হলো? ব্যাপারটা বোঝ। তোর জনসংখ্যা আগে যা ছিল এখন জনসংখ্যা বাড়ছে, আগে ইনকাম যা ছিল ইনকামও বাড়ছে, তাহলে কাকে বেশি বাড়তে হবে? ইনকাম বেশি বাড়তে হবে। বুঝেছিস তুই ব্যাপারটা বল। আজকে তোর ফ্যামিলিতে টোটাল ইনকাম 30,000 টাকা, ঠিক আছে, ফ্যামিলি মেম্বার ধর 3 জন, আচ্ছা 5 জন, ফ্যামিলি মেম্বার 5 জন, তাহলে কত করে হচ্ছে? পার হেড ইনকাম 6,000 করে হচ্ছে, ঠিক আছে, 6,000 করে হচ্ছে। এইবার সাপোজ ধর এখন ধর ইনকামটা বেড়ে গেল, ইনকাম বেড়ে গেল, ঠিক আছে, জনসংখ্যাও বাড়ে, তাহলে ইনকামও বাড়লো জনসংখ্যাও বাড়লো, তাহলে আগে কত করে ছিল? 5,000 ছিল, এখন মাথা পিছু হয় 5,000 টাকা বেড়ে যদি 6,000 করতে যাস তাহলে কি করতে হবে? 5,000 থেকে বেড়ে যদি 6,000 করতে যাস তাহলে কি করতে হবে? জিএনপি থেকে বাড়াতে হবে, মানে মাথা পিছু, মানে উপরে যে জাতীয় আয়টাও বাড়তে হবে, আবার জনসংখ্যাও বাড়তে হবে, ঠিক আছে? তাহলে জাতীয় আয় বেশি বাড়বে জনসংখ্যার তুলনায়, জনসংখ্যার তুলনায় জাতীয় আয় যদি বেশি বাড়ে তাহলেই হবে, নাহলে সম্ভব নয়। তো বলছে জিএনপি জনসংখ্যা অপেক্ষা বেশি হারে বাড়ছে, মানে জনসংখ্যাও বাড়ছে, তোর জাতীয় আয়ও বাড়ছে, আবার জনসংখ্যাও বাড়ছে, কিন্তু কে বেশি হারে বাড়ছে? সাপোজ জাতীয় আয় যত বাড়লো জনসংখ্যা হচ্ছে বেশি বাড়বে, তাহলে তো হবে না। বুঝতে পারলি ব্যাপারটা? এখানে বলছে তাই এখানে অ্যান্সারটা হবে জিএনপি জনসংখ্যা অপেক্ষা বেশি হারে বাড়ছে, এটাই কারেক্ট অ্যান্সার হবে। যেমন তুই দেখ না অপশন গুলো পড়লেও তুই আইডিয়া লাগাতে পারবি। যেমন প্রথমে বলে জিএনপি যেই হারে বাড়ে জনসংখ্যা যদি সেই হারে বাড়ছে, তুই সিম্পল ব্যাপার, আমার কথাটা মন দিয়ে শোন, জিএনপি 10% বাড়ে, শুনছিস তো? ব্যাপারটা বুঝবি, বোঝার তুই বুঝতে চাস, ধর তোর জিএনপি মানে ধর আমার ইনকাম, জাতীয় মানে ন্যাশনাল ইনকাম ধর 10% বাড়ে, পপুলেশন 10%, তাহলে মাথা পিছু আয় বাড়ে কেমন? তো একই থাকবে। আজকে ধর তোর ফ্যামিলি, ধর সাপোজ ধর ফ্যামিলিতে যে তোর ধর পার হেড ইনকাম, টোটাল ফ্যামিলিতে 30,000 টাকা ইনকাম করে 5 জন মেম্বার আছে, তাহলে কত করে হচ্ছে? 6,000 টাকা করে হচ্ছে, 6,000 টাকা করে হচ্ছে। এইবার আগে যা ন্যাশনাল ইনকাম ছিল এখন ন্যাশনাল ইনকাম 10% বেড়ে গেছে, ঠিক আছে? এইবার আগে যা পপুলেশন ছিল পপুলেশন 10% বেড়ে গেছে, তো দুটো তো সেম পার্সেন্টই বাড়ছে, তাহলে মাথা পিছু আয় কোনো এফেক্ট পড়বে না। কোনো এফেক্ট পড়বে? কোনো এফেক্ট পড়বে না। তাই বলেছে জিএনপি যেই হারে বাড়ে জনসংখ্যা সেই হারে বাড়ে, তাহলে মাথা পিছু আয় কোনো এফেক্ট পড়বে না, ঠিক আছে? কোনো এফেক্ট পড়বে না, না বাড়বেও না কমবেও না, আগে যা ছিল এখন তাই থাকবে, যে দুটো সেম হারে বাড়ে। এবার জিএনপি জনসংখ্যা অপেক্ষা কম হারে বাড়ছে, মানে জিএনপি বাড়ছে, জনসংখ্যা যেই হারে বাড়ছে, ঠিক আছে, তুই ভাব জনসংখ্যা 10% বাড়ছে, জিএনপি 5% বাড়ছে, তাহলে কি তোর মাথা পিছু আয় বাড়বে? মাথা পিছু আয় বাড়বে কখনো? না, কোনদিন বাড়বে না। 3 নম্বর, 3 নম্বর কি বলছে? জিএনপি জনসংখ্যা অপেক্ষা বেশি হারে বাড়ছে, মানে জনসংখ্যা ধর 5% বাড়ছে, জিএনপি ধর 10% বাড়ছে, তাহলে বুঝতে পারলি ব্যাপারটা? কোশ্চেনটা কি জানতে চেয়েছে? এটা কিন্তু এটাই তোকে বুঝতে হবে, আর কিছু না। আচ্ছা 82 নম্বর কোশ্চেন। কোন বছরে যদি জিএনপি এফসি 600 কোটি টাকা হয় আর পরোক্ষ কর যদি 200 কোটি টাকা হয়, ভর্তুকি 75 কোটি টাকা হয়, তাহলে ওই বছর জিএনপি এফপি কত? শিখিয়েছিলাম। দেখ ব্যাপারটা ভালো করে বোঝ। এই যে এখানেও জিএনপি, এখানেও জিএনপি, সমস্যা কোথায়? এই এফসি আর এমপি, এফসি আর এমপি ডিফারেন্সটা কি বলবো? নেট ইনডাইরেক্ট ট্যাক্স, মনে পড়ছে? নেট ইনডাইরেক্ট ট্যাক্স। তাহলে তুই কি করবি? তোকে এফসি থেকে এমপি বের করতে হবে, শিখিয়েছিলাম এফসি থেকে কি করে এমপি বের করতে হয়, বল। এফসি থেকে এমপি বের করতে গেলে নেট ইনডাইরেক্ট ট্যাক্স কি করতে হবে? যোগ করতে হবে না বিয়োগ করতে হবে, বল।
এফসি থেকে এমপি বের করতে গেলে নেট ইনডাইরেক্ট ট্যাক্স যোগ কর, নেট ইনডাইরেক্ট ট্যাক্স যোগ কত, তাহলে নেট ইনডাইরেক্ট ট্যাক্স কত আছে অঙ্কে বল। নেট ইনডাইরেক্ট ট্যাক্স মানে 200 কোটি টাকা ইনডাইরেক্ট ট্যাক্স, আর 72 75, 200 থেকে 75 বাদ দিলে কত হয় 125, তাই তো। 600 সাথে 125 যোগ করলে অ্যান্সার কত হবে 725, মুখোমুখ অ্যান্সার হয়ে গেল। 82টা হবে বি। 83, এ তার সমস্ত উৎপাদন বি কে বিক্রি করলো, বি সেই দ্রব্য সামগ্রী সি কে বিক্রি করলো 600 টাকায়, ঠিক আছে। বির মূল্য যোগ এর মূল্য যোগের সমান হলে তাহলে এ কত টাকায় বি কে বিক্রি করেছে। ভাব দেখি, এটা কিন্তু কোনো মুখস্থ জায়গা না, এটা তোর ব্রেন খাটা 2-3 বার পর, তাহলে বলি 2-3 বার পর পর কোথায় 2-3 বার পর, 2 থেকে 3 বার পর। এ তার সমস্ত দ্রব্য বি কে এর এর কাছে যত দ্রব্য ছিল সব বি কে বিক্রি করে দিচ্ছে, ঠিক আছে তো। বি সেই দ্রব্যগুলো কাকে বিক্রি করলো সি কে, তার মানে বি সি কে কত টাকায় বিক্রি করলো 60 টাকায়। এ বি কে বিক্রি করেছে, কি বললাম, এ বি কে বিক্রি করেছে, বি আবার সি কে বিক্রি করেছে, তাহলে বি সি কে বিক্রি করে কত টাকা দিয়ে 60 টাকা দিয়ে। আমার প্রশ্ন হলো এ বি কে কত টাকা দিয়ে বিক্রি করেছে, এটা বলে দেয়নি না খোঁজ। বলছে বির মূল্য যোগ এর মূল্য যোগের সমান হলে, ঠিক আছে, মানে বি যতটা যোগ করেছে এর যোগও যদি সমান হয় তাহলে এ কত টাকায় বি কে বিক্রি করেছে। 30 টাকায় বললো, 30 টাকা, ও বললো 30 টাকায় বিক্রি করেছে, তাহলে দেখি ও যে বললো 30 টাকায় বিক্রি করেছে মনে হচ্ছে ঠিকই বলেছে, কারণ দেখ এ যদি বি কে 30 টাকায় বিক্রি করে তাহলে কত যোগ হলো 30 টাকা, বি আবার সি কে কত টাকায় বিক্রি হলো 60 টাকায়, তাহলে কত 30 থেকে 60, তাহলে সেম ভাবে বলেছে। তো এখানে তো বলেছে বির মূল্য যোগ এর মূল্য যোগের সমান হবে, একদম ঠিক আছে 30 টাকা হবে, অ্যান্সার 30 টাকা হবে। বুঝতে পেরেছিস কেন 30 টাকা হলো, তুই তো বুঝে বলেছিস কিন্তু তুই ভালো করে দেখিস 30 টাকা কেন হলো, 83টা বি হবে। আচ্ছা বুঝতে পেরেছিস কেন হলো, কি করে হলো, তুই বুঝতে বুঝতে পেরেছিস ব্যাপারটা। 84টা, হুম, 84টা, কোনো অর্থনীতি এ বি কে বিক্রি করে 500 টাকায়, মানে এ বি কে 500 টাকায় বিক্রি করে, বি আবার তার একটা অংশ, মানে এ বি কে 500 টাকায় গুডসটা বিক্রি করলো, এ বি কে 500 টাকায় বিক্রি করলো গুডসটা, ঠিক আছে। বি পুরোটা ওই 500 টাকা পুরো গুডস বিক্রি করেনি সি কে, তার একটা পার্ট বিক্রি করেছে, কিছুটা পোর্শন বিক্রি করেছে সি কে 400 টাকায়, এবং অবশিষ্ট অংশ ডি কে বিক্রি করলো 200 টাকায়, তার মানে বুঝতে পারলি তো। তার মানে এ বি কে 500 টাকায় গুডস বিক্রি করলো, ঠিক আছে, বুঝতে পারছো, এ বি কে 500 টাকায় গুডস বিক্রি করলো, এইবার বি আবার সেই গুডসটা সি কেও বিক্রি করলো ডি কেও বিক্রি করলো সেই গুডসটা, তাহলে সি কে 400 টাকায় বিক্রি করলো, আবার ডি কে কত টাকায় বিক্রি করলো 200 টাকায় বিক্রি করলো। আচ্ছা সি ডি কে বিক্রি করে, সি ডি কে বিক্রি করে 600 টাকা, এটাই তো বললাম না। দাঁড়া 1 মিনিট, দাঁড়া, বি তার একটা অংশ সি কে বিক্রি করলো 400 টাকায়, ডি কে বিক্রি করলো 200 টাকায়, এবার সি আবার ডি কে বিক্রি করলো 600 টাকায়, বুঝতে পারলি, সি আবার ডি কে বিক্রি করলো 600 টাকায়, তাহলে গল্পটা বুঝতে পারলি প্যাটার্নটা কি আসছে, দেখেন তোকে বলছি কি বলছি। এ বি কে বিক্রি করেছে, ঠিক আছে, এ বি কে বিক্রি করেছে, আবার বি আবার সি কে বিক্রি করলো ডি কে বিক্রি করলো, সি কে বিক্রি করলো ডি কে বিক্রি করলো, বি সি কে বিক্রি করলো ডি কে বিক্রি করলো, আবার সি আবার ডি কে বিক্রি করলো, সি আবার ডি কে বিক্রি করলো, এরকম তো এরো দিয়ে লাভ নেই, এইভাবে সি আবার ডি কে বিক্রি করলো, এরকম বলেছে। এ বি কে বিক্রি করলো, এ বি কে যেটা গুডস বিক্রি করলো তার বি কে গুডস করে চলে আসলো, বি আবার সেই গুডসটার কিছুটা পোর্শন সি কে বিক্রি করলো, আবার কিছুটা পোর্শন ডি কে বিক্রি করলো, ঠিক আছে। এবার সির কাছে যে গুডস গুলো চলে আসলো সি আবার ডি কে বিক্রি করে, তাহলে সব গুডস গুলো কার কাছে চলে এসেছে, সব গুডস ডির কাছে, সব গুডস ডির কাছে, তাহলে এখানে কি বলতে চেয়েছে, ডি ভোগকারীকে বিক্রি করে 1000 টাকা, তাহলে এখন জাতীয় উৎপাদন কত হবে, জাতীয় উৎপাদন 1000 টাকা। 84 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কত বললো 1000 টাকা, তাহলে ও বললো অ্যান্সার 1000 টাকা, তো ঠিকই বলেছে অ্যান্সার, কোনো সমস্যা নেই, একদম ঠিক বলেছে 1000 টাকায় জাতীয় উৎপাদন, এখানে জাতীয় উৎপাদন 1000 টাকাই হবে। বর্তমান মূল্যে জাতীয় উৎপাদন আর স্থির মূল্যে জাতীয় উৎপাদন অপেক্ষা বেশি হবে কোন সময়, আচ্ছা এ তো শিখেছি, বহু ক্লাসে পড়াইছিলাম, জিডিপি ডিফ্লেটার পড়াইছিলাম না, জিডিপি ডিফ্লেটার ফর্মুলা মনে আছে, নমিনাল জিডিপি বাই রিয়াল জিডিপি। নমিনাল জিডিপি কাকে বলে, কারেন্ট প্রাইস, ঠিক আছে, আর রিয়াল জিডিপি কাকে বলে, সব সব পড়েছিলাম, নমিনাল জিডিপি কাকে বলে, নমিনাল জিডিপি ছিল কারেন্ট প্রাইস, ঠিক আছে তো, আর রিয়াল জিডিপি কি বলেছিলাম, কনস্ট্যান্ট প্রাইস। হুম, নমিনাল জিডিপি বলেছিলাম কারেন্ট প্রাইস, আর রিয়াল জিডিপি বলেছিলাম কনস্ট্যান্ট প্রাইস। তো এখানে কি বলতে চাইছে, বর্তমান মূল্যে জাতীয় উৎপাদন, বর্তমান মূল্য মানে কারেন্ট প্রাইস,
বর্তমান মূল্য মানে কারেন্ট প্রাইস, ঠিক আছে। আর স্থির মূল্যে জাতীয় উৎপাদন মানে কনস্ট্যান্ট প্রাইস। তো বলছে বর্তমান মূল্যে জাতীয় উৎপাদন এবং স্থির মূল্যে জাতীয় উৎপাদন অপেক্ষা বেশি হবে কোন সময়? যখন দাম স্তর বাড়ছে, যখন দাম স্তর কমছে। দাম স্তর মানে প্রাইস লেভেল, যখন প্রাইস লেভেল বাড়ছে, যখন প্রাইস লেভেল কমছে, যখন প্রাইস লেভেল এক থাকছে, যখন দাম স্তর কমছে। দাম একই পয়েন্ট দুটো দিয়ে দিয়েছে, বি আর এফ। বলছে বর্তমান মূল্যে জাতীয় উৎপাদন স্থির মূল্যে জাতীয় উৎপাদন অপেক্ষা বর্তমান মূল্য বেশি হবে কখন? যখন দাম স্তর বাড়ে। একদম ঠিক, দাম যখন বাড়তে থাকে তখনই হয়, ঠিক আছে, যখন দাম বাড়তে থাকে। নেক্সট, নিম্নলিখিত তথ্য থেকে আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি জাতীয় আয় নির্ধারণ করে। একটা কোশ্চেন দিয়েছে, অঙ্ক দিয়েছে। তাহলে তোকে দুটো পদ্ধতিতে বের করতে হবে। প্রথমে আয় পদ্ধতি করি। আয় পদ্ধতিতে শিখিয়েছিলাম ন্যাশনাল ইনকাম কাউন্ট করার তিনটে মেথড ছিল। একটা ইনকাম মেথড ছিল, ইনকাম মেথড মনে পড়ে কি শিখিয়েছিলাম? ওই তোর মানে সিওই, কম্পেনসেশন টু এমপ্লয়ি প্লাস অপারেটিং সারপ্লাস প্লাস মিক্সড ইনকাম। তাহলে দেখ, এখানে মজুরি, খাজনা, সুদ, মুনাফা, এই চারটে আইটেম যোগ করে চারটে আইটেম আয় পদ্ধতিতে আসে। যোগ করে চারটে যোগফল কর কত হচ্ছে দেখ, 1500, 500, 2000, 2500 আর 1500 মানে কত? 4000, তাই তো? তাহলে তোকে যদি বলে আয় পদ্ধতিতে অ্যান্সার কত হবে? 4000। আয় পদ্ধতিতে অ্যান্সার কত হবে? 4000। এবার ব্যয় পদ্ধতি দেখ, এই যে ভোগ ব্যয়, এটা ব্যয় পদ্ধতি। নিট আভ্যন্তরীণ বিনিয়োগ, ঠিক আছে, নিট আভ্যন্তরীণ বিনিয়োগ আর নিট বিদেশি বিনিয়োগ কত হচ্ছে? তাহলে 2500 আর 1300, 3800, 3800 আর 200, 4000। তাহলে বুঝতে পারলি, আয় পদ্ধতিতেও 4000 হচ্ছে, ব্যয় পদ্ধতিতেও 4000 হচ্ছে। কারেক্ট আনসার 4000 হবে, ঠিক আছে। বলছে কি বাজার দামে জাতীয় উপাদানের ব্যয় জাতীয় আয় উৎপাদন অপেক্ষা বেশি কতটা? তো এবার দেখ কি বলেছে। বাজার দামে মানে এমপি, বাজার দামে মানে এমপি, ঠিক আছে। আর উপাদান ব্যয় মানে এফসি। তো এমপি এফসি অপেক্ষা কতটা বেশি? ওই ডিফারেন্সটা কি হয়? ডিফারেন্সটা কি হয়? নেট ইনডাইরেক্ট ট্যাক্স, তাই তো? তাহলে 87 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কি হবে? ডি হবে, নেট ইনডাইরেক্ট পরোক্ষ কর মাইনাস ভর্তুকি। এইটি আয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করার সময় নিচের কোনটিকে ধরানো হয়? সি ঠিক। আয় পদ্ধতি করার সময় খাজনা ধরা হয়, মিশ্র আয় ধরা হয়, অবনমন সব ধরা হয়, কিন্তু ধরা হয় না কোনটা? কর্মচারীদের পেনশন। নেক্সট, 89, বাজার দামে জিএনপি 200, বলছে 200 টাকা। আচ্ছা, বিদেশ থেকে মানে এটা বলে জিএনপি এমপি বলে দিয়েছে, ঠিক আছে তো। আর বিদেশ থেকে প্রাপ্ত নিট আয় 20 টাকা, পরোক্ষ কর 20 টাকা, ভর্তুকি 10 টাকা হলে উপাদান ব্যয় মানে সিম্পল ব্যাপার। তোকে কি দিয়েছে এখানে? তোকে বলেছে জিএনপি এমপি, একটু লিখে এক জায়গায়, জাস্ট একটু লিখছি। ও তোকে দিয়েছে জিএনপি এমপি, তোকে দিয়েছে জিএনপি, ঠিক আছে। তোকে বের করতে বলছে কি জিডিপি এফসি, তোকে বের করতে বলছে কি জিডিপি এফসি। সিম্পল ব্যাপার। এমপি থেকে এফসি যেতে গেলে কি করতে হয় শিখিয়েছিলাম, এমপি থেকে এফসি যেতে গেলে কি করতে হয় বল? এমপি থেকে এফসি যেতে গেলে নেট নেট ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস করতে হয়, মানে মাইনাস করবো কি এনআইটি, হয়ে গেল। ন্যাশনাল থেকে ডোমেস্টিক যাব, ন্যাশনাল থেকে ডোমেস্টিক যেতে গেলে কি করতে হবে? এনএফআই এ কি করব? ন্যাশনাল থেকে ডোমেস্টিক যাব, ডোমেস্টিক থেকে ন্যাশনাল যেতে গেলে এনএফআই এ যোগ কি করতে হবে? ডোমেস্টিক বল, এখানে ডি আছে আর এন। ডি মানে ডোমেস্টিক আর এন মানে ন্যাশনাল। তাহলে ন্যাশনাল থেকে তুই ডোমেস্টিক যাবি, তাহলে কি করবি? ন্যাশনাল থেকে ডোমেস্টিক যেতে গেলে করে ফেল, ন্যাশনাল থেকে ডোমেস্টিক যাবো, তাহলে বল অ্যান্সার কত হবে?
NFI এ মাইনাস করতে হবে, ব্যাস শেষ। তাহলে অঙ্কটা করে ফেলবো। তাহলে দুটোই মাইনাস করতে হবে। তাহলে 200 থেকে মাইনাস করবো কি কি, 200 থেকে 20 মাইনাস করবো হবে 180, আর 20 থেকে 10 মানে 10, তার কত হচ্ছে 180 থেকে 10 বাদ দিলে 170, 89টা বি হবে, 89 এর অ্যান্সার হবে বি, 170 হবে অ্যান্সার। নিচের কোনটি হস্তান্তর আয়, এদের মধ্যে কোনটা হস্তান্তর আয় বল, এর মধ্যে কোনটা হস্তান্তর আয়? বেকার ভাতা হস্তান্তর আয়ের মধ্যে পড়ে। আর বল বাকি সব কটা কি হস্তান্তর আয়ের মধ্যে পড়ছে? এর মধ্যে কোনটা হস্তান্তর আয়? স্কুলে যে টিচাররা পড়ায়, পার্ট টাইম টিচার, এটা কি হস্তান্তর আয়ের মধ্যে পড়ে? তারপর হচ্ছে শেয়ার হোল্ডাররা যে লভ্যাংশ পায়, এটা কি হস্তান্তর আয়ের মধ্যে পড়ে? বাড়ি ভাড়া, এটা কি হস্তান্তর আয়? না। হস্তান্তর আয় কোনটা? বেকার ভাতা। 91, জিডিপি এফসির সাথে বিদেশ থেকে প্রাপ্ত আয় যোগ করব আর অবচয় বাদ দেব, তাহলে তো বুঝতেই পারছি এখানে কোন অ্যান্সার হতে পারে? জিডিপি এমপি, ও বলে জিডিপি এমপি, তাহলে দেখি এখানে এফসির সাথে কি করলে এমপি হয়, তোকে দেখতে হবে এফসির সাথে কি করলে এমপি হয়। ওটা তোকে বললাম যে তোকে অপশনগুলো তোকে দেখতে হবে। এফসির সাথে এনআইটি যোগ করলে এমপি হয়, এফসির সাথে এনআইটি যোগ করলে, এনআইটি মানে নেট ইনডাইরেক্ট ট্যাক্স যোগ করলে এমপি হয়, তার মানে এটা হবে না। তার মানে এখানে নেট ইনডাইরেক্ট ট্যাক্সের গল্পই আসবে না কোনো। তার মানে এখানে কি ছিল দেখ কোশ্চেনটা, ওরা তো কি বলেছে জিডিপি এফসির সাথে এইটা যোগ আর এটা বিয়োগ করলে কি হতে পারে, এমপির অ্যান্সার আসবেই না, এমপি আসবেই না, কারণ এফসি আর এমপি ডিফারেন্স কি? নেট ইনডাইরেক্ট ট্যাক্স, এখানে নেট ইনডাইরেক্ট ট্যাক্স তো বলেই নি, তার মানে এখানে এমপি হবে না, যা হবে এফসির মধ্যে অ্যান্সার হবে, তার মানে বি আর ডি এর মধ্যে অ্যান্সার হবে। বুঝতে পারলি তো? তাহলে জিডিপি এফসির সাথে, জিডিপি এফসির সাথে, তাহলে দেখ এখানে কি বলছে, গ্রস আছে এনএনপিএফসি, ডি হবে অ্যান্সার, ডি হবে অ্যান্সার। দেখ বোঝার চেষ্টা কর কেন ডি হবে, বল। সিম্পল ব্যাপার, দেখ আমি মাথায় কাটাতে হলো না বেশি, দেখ প্রথমে ছিল জি, তাই তো, প্রথমে ছিল জি, আমি বললাম লাস্টেরটা হবে কেন, আর লাস্টেরটা কি আছে বল, এন, তাহলে জি থেকে এন যেতে গেলে কি হয়, ডেফিনেশন বাদ দিতে হয় না? তাহলে বুঝতে পারলি? তাহলে স্যার বিটটা কি করে হবে, সামনেও জি, এ দেখ এখানেও জি, এখানেও জি, তাহলে তো কোনো ডেফিনেশন বাদ দেওয়ার প্রশ্ন হচ্ছে না, তো ডেফিনেশন কখন বাদ দিতে হবে, জি আর এন এ, তাহলে কোন অ্যান্সারটা হতে পারে, ডি, কারেক্ট অ্যান্সার ডি হবে। বুঝতে পারলি তো? আর এখন তুই বলতে পারিস স্যার এমপি কেন হবে না, তুই নিজে বল, এফসি আর এমপি ডিফারেন্সটা কি ছিল, এনআইটি, এনআইটি কি কোশ্চেনে বলেছে? বলে, তাহলে অ্যান্সার হলো না, এনআইটি মানে নেট ইনডাইরেক্ট ট্যাক্স, নেট ইনডাইরেক্ট ট্যাক্স বলেছে, নিট পরোক্ষ কর বলেছে, তো তাহলে তো এই অপশন হবেই না। তো এইগুলো বুঝতে হবে, জাস্ট যত এইগুলো পড়বি তত ক্লিয়ারিটি আসবে, তাহলে অ্যান্সার হবে ডি, 91 এর অ্যান্সারটা কি হবে, ডি। নেক্সট 92 বলছি রিয়াল জিএনপি পরিবর্তন হতে পারে যদি নিচের কোনটি পরিবর্তন হয়, রিয়ালটা পরিবর্তন হতে পারে যদি তাপ স্তর পরিবর্তন হয়, বলে এটা, বলে এটা তো কতবার বলেছি জিডিপি রিফ্লেক্টর, এই যে আমি বলেছি, আমি কি বলেছিলাম যে যা মানে মানে জাতীয় আয় মানে জিডিপি বেড়েছে কি বাড়েনি, এটা কিসের উপর ডিপেন্ড করে, উৎপাদন, উৎপাদনের উপর, উৎপাদন যদি বাড়ে তাহলে জিডিপি বেড়েছে, দাম বাড়লে জিডিপি বাড়ে না, উৎপাদন বাড়লে জিডিপি বাড়ে, তাহলে কারেক্ট আনসার কি হবে, বি, প্রকৃত উৎপাদন, 92টা হবে বি, 92টা হবে তোর বি। নেক্সট 93, যদি আমরা জিএনপি থেকে বিদেশ থেকে প্রাপ্ত নিট আয় বিয়োগ দিই, জিএনপি থেকে বিদেশ থেকে প্রাপ্ত নিট আয় বাদ দিই, তাহলে কি পাই আমরা, জিডিপি পাই, জিডিপি পাই, তো ন্যাশনাল থেকে বাদ দিলেই হয় হচ্ছে তোর ডোমেস্টিক। 94, এনএনপি আর এনডিপি ডিফারেন্স কি, দেখ ডিফারেন্সটা কোথায়, মেনলি স্যার এই মাঝখানের এন আর মাঝখানের ডি, তাহলে এন আর ডি ডিফারেন্স কি হয়, ওই বিদেশ থেকে প্রাপ্ত নিট আয়। তারপর সরকারি ঋণের সুদ অন্তর্ভুক্ত হবে কোনটির মধ্যে, সরকারি ঋণের সুদ কার মধ্যে আসে, 95, সরকারি ঋণের সুদ হচ্ছে এটা ব্যক্তিগত আয়ের মধ্যে আসবে, হ্যাঁ এটা ব্যক্তিগত আয়ের মধ্যে আসবে। 96, স্থির দামে জাতীয় আয় পাওয়া যাবে নিচের কোনটি থেকে, নিচের কোনটা থেকে স্থির দামে জাতীয় আয় পাওয়া যাবে, স্থির দামে জাতীয় আয় মানে ন্যাশনাল ইনকাম এট আ কনস্ট্যান্ট প্রাইস। হ্যাঁ, আচ্ছা স্থির দামে জাতীয় আয় পাওয়া যাবে নিচের কোনটি থেকে, দেখ দেখি বল দেখি, স্থির দামে জাতীয় আয় পাওয়া যাবে, হ্যাঁ হ্যাঁ অ্যান্সার এ হবে, হ্যাঁ ঠিক অ্যান্সার এ হবে, অ্যান্সার এ হবে। এখানে কি বলে, আমাদের প্রথমে খাতায় ফর্মুলা লেখানো ছিল জানিস তো, স্থির স্থির দামে জাতীয় আয় মানে রিয়াল জিডিপি, রিয়াল জিডিপি কাকে বলে, রিয়াল জিডিপি কাকে বলে,
নমিনাল জিডিপি কে প্রাইস ইন্ডেক্স দিয়ে ভাগ করলে, নমিনাল জিডিপি কে, তো নমিনাল জিডিপি কাকে বলে? নমিনাল জিডিপি মানে বর্তমান দামে জাতীয় আয় ডিভাইডেড বাই, তোর কি বলেছিলাম বলে, এবার বললাম প্রাইস ইন্ডেক্স। প্রাইস ইন্ডেক্স মানে দাম সূচক, প্রাইস ইন্ডেক্স মানে দাম সূচক, ঠিক আছে? তার মানে এটা লেখানোই ছিল, কারেক্ট অ্যান্সার এটাই হবে, কারেক্ট অ্যান্সার এটাই হবে, ঠিক আছে? এটা লেখানো ছিল, ক্লাসে করানো ছিল। বলছে এনএনপি এমপি ইকুয়াল টু এনএনপি এফসি, তুই নিজেই ভাব, এখানে দেখ এটাও এনএনপি এটাও এনএনপি, তো দুটোই তো মিলে গেল, এনএনপি এনএনপি মিলে গেল। সমস্যা কোথায়? এমপি আর এফসি। তাহলে এমপি আর এফসি ডিফারেন্স কখন হয়? নেট ইনডাইরেক্ট ট্যাক্স থাকলে। আছে? হ্যাঁ বল। ডি হবে, নেট ইনডাইরেক্ট ট্যাক্স, মানে যখন নেট ইনডাইরেক্ট ট্যাক্স কিছুই থাকবে না। তাহলে দেখ তো কোথায় বলেছে, 3 নম্বর পয়েন্ট, কোনো পরোক্ষ কর নেই, কোনো ভর্তুকি নেই, মানে পরোক্ষ কর ইকুয়াল টু ভর্তুকি। কারেক্ট অ্যান্সার ডি। 98, কোনো দ্রব্যের উপাদান, হ্যাঁ বল। ডি ডি ডি। হ্যাঁ 98 অ্যান্সার, ও 97টা বললাম, সেই 98 বলছে। কোন দ্রব্যের উপাদান ব্যয় নিচের কোনটির সমান? উপাদান ব্যয়কে ইংরেজিতে বলে ফ্যাক্টর কস্ট। উপাদান ব্যয়কে ইংরেজিতে বলে ফ্যাক্টর কস্ট। বলছে বলো মার্কেট প্রাইসের সাথে কি করলে, এমপির সাথে কি করলে এফসি হয়? এমপির সাথে কি করলে এফসি হয় লিখেছিলাম বল। এমপির সাথে এনআইটি করবো, এমপির সাথে এনআইটি মাইনাস করবো, এনআইটি মাইনাস করতে হয়, এমপি থেকে এনআইটি মাইনাস করলে ফ্যাক্টর কস্ট হয়। এনআইটি মাইনাস করবো, দেখ এগুলো স্যার এনআইটি মাইনাস মানে দেখ লিখে দেখিয়ে দিচ্ছি, আগের ক্লাসে বলেছিলাম এমপি থেকে এনআইটি মাইনাস করতে। তাহলে এমপি থেকে এনআইটি মানে কি? এনআইটি মানে ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস আর সাবসিডি প্লাস, বলতে পারি না? এটাকে ভাঙলে এটাই হয়, এটাকে ভাঙলে এটাই হয়, ঠিক আছে? ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি প্লাস, ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি প্লাস। দেখ তো কোথায় আছে? এমপি থেকে ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস, হ্যাঁ বি হবে, 98টা হবে বি। 99, হ্যাঁ। এবার নেট ইনডাইরেক্ট ট্যাক্স বের করার ফর্মুলা কি? যে ব্র্যাকেটে লিখেছি এখানে, ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি। দেখ না এটা আগে একটা মাইনাস ছিল, ব্র্যাকেটটা সরালে কি হবে? মাইনাস আইটি আর মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস সাবসিডি হয়ে গেল। বলছি জাতীয় আয় বলতে কি বলি, এটা আর বলার নেই। জাতীয় আয় কতবার বলবো? জাতীয় আয় বলতে কোনটা, কোন সংকেত থেকে জাতীয় আয় বলে, মানে কোনটা? এনএনপিএফসি, এনএনপিএফসি কে জাতীয় আয় বলে, এনএনপিএফসি কে জাতীয় আয় বলে, লাইক এনএনপিএফসি জাতীয় আয়, ডি হবে, 99টা ডি হবে। এবারে জিএনপির মধ্যে ধরা হয় না কোনটি? এর মধ্যে কোনটা জিএনপির মধ্যে আসে না? এর মধ্যে কোনটা জিএনপির মধ্যে আসে না? জিএনপি গ্রস, হ্যাঁ বল। 99, হ্যাঁ 99টা ডি। 61টা এর মধ্যে কোনটা জিএনপির মধ্যে আসে না? আচ্ছা, অন্তর্বর্তী দ্রব্যের মূল্য, মানে বুঝিস তো, ইন্টারমিডিয়ারি গুডস কখনো জিএনপি তে আসে না। যদি জিএনপি জিনিস ডবল কাউন্টিং হয়ে যায়, বলেছিলাম। তাহলে বাজারজাত করা হয় না এমন সেবা কার্যের মূল্য, এটাও আসে না। পরিবার ভোগের জন্য উৎপাদিত দ্রব্যের মূল্য, এগুলো আসে না। ঠিক আছে? তার মানে কি বলছে, জিএনপির মধ্যে কোনটা ধরে না? একটাও ধরা হয় না জিএনপির মধ্যে, এইগুলো একটাও ধরা না, উপরে সবকটি হবে। কারেক্ট অ্যান্সার ডি। চলে আয়, এই কোশ্চেন গুলো চলে আয়, শূন্যস্থান পুরো। বলছে ভিক্ষুকের আয়কে, বলছে ভিক্ষুকের আয়কে জাতীয় আয় ধরা হয় না, কারণ ভিক্ষুকের আয়কে জাতীয় আয় কেন বলা হয় না? এটা হস্তান্তর আয়। লেখ, লিখে নে, এটা শূন্যস্থান পূরণ লিখে নে, একের অ্যান্সার লেখ হস্তান্তর আয়, লেখ একের অ্যান্সার লেখ হস্তান্তর আয়। ট্রান্সফার লেখ, হস্তান্তর আয় বা কি? হস্তান্তর প্রদান বল, হস্তান্তর প্রদান বলা হয়। এটা হস্তান্তর, বই বলছে হস্তান্তর প্রদান হবে, বুঝিস তো? ট্রান্সফার পেমেন্ট, ট্রান্সফার পেমেন্ট, হ্যাঁ ঠিক আছে। এবার বলছে কি, 2 নম্বর কোশ্চেনটা, মাথা পিছু আয় কি রে, বল দেখি। হ্যাঁ ঠিক, জনসংখ্যা হবে, ঠিক বলেছি। জাতীয় আয়কে জনসংখ্যা দিয়ে ভাগ করলে মাথা পিছু আয় বেরো। জনসংখ্যা আমি ইংলিশে লিখছি পপুলেশন। নেক্সট, জিএনপি থেকে অবচয় বাদ দিলে কি হয় বল? হ্যাঁ ভুললি বললি, এনএনপি। তারপর কি বলেছে?
বলছে কোনো অর্থনীতির জিএনপি, ঠিক আছে, ও সরি চারটা বলি, পেনশন, বেকার ভাতা বলতে কার উদাহরণ? এটা তো বুঝতেই পারছি, পেনশন বল, বেকার ভাতা বল, এগুলো কিসের উদাহরণ? তো হস্তান্তর, ট্রান্সফার পেমেন্ট লিখে দে, চারের অ্যান্সার লিখ ট্রান্সফার পেমেন্ট, ঠিক আছে, চারের অ্যান্সার লিখ ট্রান্সফার পেমেন্ট। নেক্সট, কোনো অর্থনীতির জিএনপি ইকুয়াল টু জিডিপি হবে, জিএনপি ইকুয়াল টু জিডিপি হবে যদি অর্থনীতিটি কোন অর্থনীতি হয়। তার মানে এখানে মাঝখানে এন আছে, এখানে মাঝখানে ডি আছে, অর্থাৎ সমস্যা কোথায়? ওই এন এফ আই এ, তাই তো? তো দুটোই সমান হবে কখন? যদি বদ্ধ অর্থনীতি হয়, তাই তো? বদ্ধ ক্লোজড ইকোনমি, পাঁচের তবে ক্লোজড ইকোনমি লিখেছিস তো? অ্যান্সার করে লিখে নিস কিন্তু। নেক্সট, ছয়টা, বাজার দাম, বাজার দাম মানে এমপি, কি বলেছিলাম? এফসির সাথে কি যোগ করলে এমপি হয়? এফসির সাথে পরোক্ষ কর লিখলে হবে না, নিট পরোক্ষ কর লিখতে হবে। পরোক্ষ কর না, নিট পরোক্ষ কর, NIT, নিট পরোক্ষ কর হয়ে আনসার। সাবসিডি লেখার দরকার নেই, আমি এনআইটি লিখলাম মানে, হ্যাঁ বল, হ্যাঁ, জিএনপি থেকে বিদেশ থেকে আগত আগত নিট আয়, মানে জিএনপি থেকে যদি তুই এনএফআই এ বাদ দিস তাহলে কি হবে? জিডিপি, জিডিপি লেখ জিডিপি। আটেরটা, জিএনপি থেকে অবচয় বাদ দিলে, আগে দেখ 2 নম্বর 3 নম্বর কোশ্চেনে রিপিট দিয়েছে, এনএনপি হবে। নেক্সট, মূলধনের ভোগকে কি বলা হয় জানিস? অপচয়, ডেপ্রিসিয়েশন লেখ, ডেপ্রিসিয়েশন। দশেরটা, বাজার দাম মানে এমপি, এমপি বের করবো কি করে? ওই এফসির সাথে ইনডাইরেক্ট ট্যাক্স যোগ করে সাবসিডি বাদ দিতে হবে, সাবসিডি, বুঝতে পারিস? সাবসিডি, দশটা বললাম, ঠিক আছে? সাবসিডিকে বাংলায় বলে ভর্তুকি, ভর্তুকি, ঠিক আছে, সাবসিডিকে বাংলায় বলে ভর্তুকি। লিখে রাখ, ইংলিশ লিখে পাশে ব্যাকেটে লিখে রাখ, সুবিধা হবে পরে। সাবসিডিকে বাংলায় বলে ভর্তুকি। 11টা, আর্থিক জিএনপি মানে নমিনাল জিএনপি আর রিয়াল জিএনপি অনুপাতকে কি বলে? জিডিপি ডিফ্লেটার একটা ছিল কথা, জিডিপি ডিফ্লেটার, ঠিক আছে, লেখ 11টা লিখবি জিডিপি ডিফ্লেটার, ইংলিশটাই লেখ জিডিপি ডিফ্লেটার, জিডিপি ডিফ্লেটার লেখ, জিডিপি ডিফ্লেটার। 12টা, ব্যক্তিগত আয় থেকে নিট পরোক্ষ কর বাদ দিলে কাকে বলে? আয়যোগ্য না ব্যয়যোগ্য, লেখ ব্যক্তিগত ব্যয়যোগ্য আয়, লেখ ব্যক্তিগত আয় থেকে নিট পরোক্ষ কর বাদ দিলে কি হয়? তাকে বলে ব্যক্তিগত ব্যয়যোগ্য আয়, পার্সোনাল ডিসপোজেবল ইনকাম, এ লিখে দিই পার্সোনাল। নেক্সট, জিডিপি এমপি থেকে অবচয় বাদ দিলে কি হয় বল? জিডিপি, এনডিপি এমপি, কি বললাম? এনডিপি এমপি, কি লিখবো? এনডিপি এমপি। জিডিপি এমপি থেকে অবচয় বাদ দিলে কি হয়? তাকে কি বলে? এনডিপি এমপি। কেন? গ্রস আর ওটা নেট, বুঝতে পারলি তো? গ্রস থেকে ডেফিনেট বাদ দিলে তো নেট হয়, বুঝতে পারছিস ব্যাপারটা কি বললাম? মানে এই যে অঙ্কগুলো থাকে না, প্রথম প্রথম যে লেটারটা আছে, প্রথম লেটারের ডিফারেন্সটা কি? ডেপ্রিসিয়েশন। সেকেন্ড লেটারের ডিফারেন্সটা কি বলতো? এনএফআইএ, ঠিক আছে? আর একদম লাস্টে এমপিএফসি, ওর ডিফারেন্সটা হচ্ছে এনআই। সিম্পল ব্যাপার, একদম মুখস্থ হয়েছে, কখন যোগ বিয়োগ এটা মনে রাখতে হবে। আমি আবার বলছি, দেখ প্রথম যে লেটারটা তার ডিফারেন্স হয় ডেপ্রিসিয়েশন, সেকেন্ড লেটারের ডিফারেন্সটা কি হয়? এনএফআইএ, আর লাস্টের ডিফারেন্স হয় এনআই। এই তিনটার কিছু না, এর মধ্যেই ঘোরাচ্ছে কখন যোগ কখন বিয়োগ, এইভাবেই ঘোরাচ্ছে। এবার দেখ এনডিপি এমপি, তাহলে এনডিপি এমপি ব্যাপারটা বুঝতে পারলি তো? এখানে কি বলেছে? এনডিপি এমপি বলছে নিট পরোক্ষ কর, নিট পরোক্ষ কর মানে এনআইটি, এনআইটি কার সঙ্গে? লাস্টের সঙ্গে, লাস্টে কি ছিল? এমপি আর এফসি ছিল না? এমপি আর এফসি, তার মানে এটা কি হবে? এটা এনডিপি এফসি হবে, এটা হবে এনডিপি এফসি, লাইক এনডিপি এফসি। 14টা হবে এনডিপি এফসি। নেক্সট, খাজনা সুদ মুনাফা,
খাজনা সুদ মুনাফা জাতীয় আয় বলবি, তা শূন্য মানে তো সেইভাবে তো অ্যান্সার দেয়নি, বাট আমি বলি এটা কি হবে, এটাকে লিখবি অপারেটিং সারপ্লাস। এটাকে বলে খাজনা সুদ মুনাফা। খাজনা ছিল মনে কর খাজনা, মনে পড়ে জাতীয় আয় পরিমাপ করার 3টে পদ্ধতি ছিল, তার মধ্যে আয় পদ্ধতি বের করার নিয়মটা ছিল সিওই, কম্পেয়ার টু এমপ্লয়ি প্লাস অপারেটিং সারপ্লাস প্লাস মিক্সড ইনকাম। তো অপারেটিং সারপ্লাসের মধ্যে এইগুলো পড়ে, খাজনা পড়ে, সুদ পড়ে, মুনাফা পড়ে। তাহলে অ্যান্সার লেখ অপারেটিং সারপ্লাস। 15 নম্বর অ্যান্সার লেখ অপারেটিং সারপ্লাস। বাংলা বলতে পারবো না। অপারেটিং সারপ্লাস এটা একটা সোজা লেখা, এর আর বাংলা করতে কি হবে, এটা সবচেয়ে সোজা ভাষা লেখা, এটা সবচেয়ে সোজা। অপারেটিং কে কি বাংলায় বলে কার্যগত, সারপ্লাস মানে কি কার্যগত উদ্বৃত্ত, ওই এটা সবচেয়ে সোজা লেখা, ঠিক আছে তো। উৎপাদ তুই ইংলিশ বাংলা মিক্স করে পড়, কোনো সমস্যা নেই, ইংলিশ বাংলা মিক্স করে পড়, কোনো সমস্যা নেই, এমসিকিউ তো তোর অপশন পেয়ে যাবি। উৎপাদনের শেষ স্তরে দ্রব্য সেইগুলি যেগুলি ড্যাশ অথবা ড্যাশের জন্য ব্যবহৃত হয়, বলতে পারবে ড্যাশ আর ড্যাশ বলতে হবে, উৎপাদন আর ভোগ নাকি। উৎপাদনের শেষ স্তরের, আমি বলছি কি লিখবি এখন লিখিস না, উৎপাদনের শেষ স্তরের সেই দ্রব্যগুলি, উৎপাদনের শেষ স্তরের সেই দ্রব্যগুলি যেগুলি ড্যাশ এবং ড্যাশের জন্য ব্যবহৃত হয়, কিসের জন্য ব্যবহৃত হয়। আচ্ছা বলছে ভোগ, যেটা আমি বললাম ভোগ আর বিনিয়োগের জন্য, বলছে ভোগ আর বিনিয়োগ, ভোগ আর বিনিয়োগ লেখ, একটা লিখ ভোগ আর একটা বিনিয়োগ, একটা লিখবি ভোগ আর একটা লিখবি বিনিয়োগ। নিট পরোক্ষ কর ড্যাশ এবং ড্যাশের পার্থক্য তো কতবার বলবো, ইনডাইরেক্ট ট্যাক্স আর সাবসিডি, ঠিক আছে, ইনডাইরেক্ট ট্যাক্স আর সাবসিডি, আইটি আর সাবসিডির কেস। বিদেশ থেকে প্রাপ্ত নিট আয় যখন ঋণাত্মক হয়, বিদেশ থেকে প্রাপ্ত নিট আয় যখন নেগেটিভ হয়, তখন বিদেশ থেকে আগত আয়, তখন বিদেশ থেকে আগত আয় বিদেশিদের প্রদত্ত আয় অপেক্ষা কি হবে, 18 কম হবে। বলছে বিদেশ থেকে প্রাপ্ত আয় মানে এনএফআই এর নেগেটিভ বেরিয়েছে, এনএফআই এ কখন নেগেটিভ হবে, এনএফআই এ কখন নেগেটিভ, বিদেশ থেকে যে আসবে ওটা কম, আর বুঝতে পারলি তো, আর আমার দেশ থেকে যাবে। তো এখানে আমি বিদেশে অত নিটাই নেগেটিভ হয় যখন বিদেশ থেকে আগত আয়, বিদেশ থেকে আগত আয় বিদেশিদের প্রদত্ত আয় মানে বিদেশিদের টাকাটা দিচ্ছি সেই অপেক্ষা কম হয়, কম হয়, ঠিক আছে, এটা কারেক্ট আছে কম। অন্তর্বর্তী দ্রব্য সেইগুলি যেগুলি এখনো ড্যাশের গণ্ডি অতিক্রম করেনি, তাহলে বল 19-এর অ্যান্সারটা কি হবে। বলছে অন্তর্বর্তী দ্রব্য সেইগুলি যেগুলি এখনো উৎপাদনের গণ্ডি অতিক্রম করে, উৎপাদনের গণ্ডি অতিক্রম করে। 20 নম্বর, স্থূল বিনিয়োগ থেকে ড্যাশ বিয়োগ করলে নেট বিনিয়োগ পায় অবচয়, স্থূল বিনিয়োগ থেকে অবচয় বাদ দিলেই, অবচয় অবচয় বাদ দিলেই তাকে নেট বিনিয়োগ পায়, ঠিক আছে। কি লিখলি, স্থূল বিনিয়োগ থেকে অবচয় বাদ দিলে নেট বিনিয়োগ পায় অবচয়। আচ্ছা অবচয়কে, অবচয়ের একটা নাম লেখা যায়, আর একটা নাম লেখা যায়, কখনো কখনো যদি অবচয় না থাকে এই নামটা কনজাম্পশন অফ ক্যাপিটাল লিখে রাখ, কনজাম্পশন অফ ক্যাপিটাল। মানে কনজাম্পশন ক্যাপিটাল মানে কি বলে বাংলায়, ক্যাপিটালকে কি বলছো মূলধন, আর কনজাম্পশন মানে কি তোর মূলধনের ব্যবহার এরকম কিছু একটা, বা মূলধনের ভোগ এরকম কিছু একটা হবে, ঠিক আছে, কনজাম্পশন অফ ক্যাপিটাল লিখিস তো, কনজাম্পশন অফ ক্যাপিটাল। এবার মেলাতে বলেছে, মোটামুটি হয়ে গেলে শূন্যস্থান পূরণ, এবার মেলাবো কি বলছে দেখ। বলছে কলম 1 এবং কলম 2 এর মধ্যে প্রদত্ত বিবৃতি থেকে সঠিক জোড়াতে বিবৃতি মানে কোনটার সঙ্গে মিলবে, মানে সঠিক জোড়া মানে মানে এর সাথে 1 এটা কি ঠিক হবে, বির সাথে 2 এটা কি ঠিক হবে, সির সাথে 3 এটা কি ঠিক হবে, ডির সাথে 4 এটা কি ঠিক হবে, এরকম বলেছে। তাহলে এখানে কোনটা ঠিক হচ্ছে, বলছে মূলধনী দ্রব্যটা কি, যে দ্রব্য অন্য দ্রব্যের উৎপাদন নিযুক্ত, ঠিক কথা বলেছে বলতো কি না, মূলধনী দ্রব্য কাকে বলে, মূলধনী দ্রব্য কাকে বলে,
যেই দ্রব্য অন্য দ্রব্যের উৎপাদন নিযুক্ত হয় তাকে বলে মূলধনী দ্রব্য। বুঝতে পারলি না কি বললাম? আজকে তুই দোকান থেকে চাল কিনে নিয়ে আসলি, এটা কি মূলধনী দ্রব্য না ভোগ্য দ্রব্য? এটা উৎপাদনের কাজে নিযুক্ত হবে না, এটা তো ভোগের জন্য ইউজ হবে। ঠিক আছে? এবার তো তুই তোর একটা মেশিন কিনলি, তা মেশিনটা কি হবে? অন্য দ্রব্যের উৎপাদন কাজে নিযুক্ত হবে তো। তুই আজকে যে মেশিনটা কিনিস তাহলে অন্য দ্রব্য উৎপাদন করতে কাজে লাগবে। তা মূলধনী দ্রব্য জিনিসটা কি? যে দ্রব্য অন্য দ্রব্যের উৎপাদন নিযুক্ত। এটা কারেক্ট অ্যান্সার হবে, এটা হবে, এই যে এই জোড়াটা হবে কারেক্ট অ্যান্সার। 2 এর অ্যান্সার কি বলেছে? বিটটা 2 হবে। বলছে কি এবার পর এখানে, এখানে কি হয় পরের অ্যান্সারটা? কি হতে পারে? নিট পরোক্ষ কর বের করার ফর্মুলা কি ছিল? পরোক্ষ কর মাইনাস ভর্তুকি, তাই তো? নিট পরোক্ষ কর বের করার ফর্মুলা কি ছিল? এবার তো বললাম পরোক্ষ কর মানে ভর্তুকি। প্রথম পয়েন্টটা কি ঠিক দিয়েছে? ভর্তুকি মানে পরোক্ষ কর ভুল দিয়েছে। তারপর উপাদানের আয়, উপাদানের আয় কি স্কলারশিপ? স্কলারশিপ কি উপাদানের আয়? স্কলারশিপ কি উপাদানের আয়? আরে স্কলারশিপটা কি? স্কলারশিপ হচ্ছে মানে তোর হস্তান্তর প্রদান। দেখবি অনেকে স্কলারশিপ পায়, স্কলারশিপ পেলে তুই কি দিতে হয় তোকে? তাহলে তো এটা তো হস্তান্তর প্রদান। স্থানান্তর আয়, মুনাফা, মুনাফা কি স্থানান্তর আয়? না, মুনাফাকে স্থানান্তর আয় বলে না। হ্যাঁ, হ্যাঁ। না, না, বাকিগুলো কেন বললাম না? বাকিগুলো সবকটা ভুল আছে। এখানে জোড়া, আমি কি বলছি এর সাথে এক মেলেনি, জোড়াগুলো মিলছে না। এখানে কি বলছে? জোড়া বলেছে, দেখ ভালো করে জোড়াটি চিহ্নিত করো। এখানে দেখ ডির অ্যান্সারটা কারেক্ট হবে, 2 এরটা ডি। অবচয় কাকে বলে? স্থির মূলধনের ভোগ। এই যে আগেটা লিখলি না, ওই কনজাম্পশন অফ ক্যাপিটাল, ওটাই হচ্ছে কনজাম্পশন অফ ক্যাপিটাল লিখলি না, এটা কি লিখলি বল? কনজাম্পশন অফ ফিক্সড ক্যাপিটাল না কি লিখলি আগে কোশ্চেন আছে? ওটাই হচ্ছে তোর স্থির মূলধনের ভোগ। ঠিক আছে তো? তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? এইটা হবে, ডিটা 4 হবে। জোড়া বলেছে, জোড়া। ভালো করে কোশ্চেন পড়বি, এখানে জোড়ার কথা বলেছে, জোড়া। দেখ দিতেই পারে, এরকম আছে অপশন দিতেই পারে। 3 এর কোশ্চেন কি বলে? দেখ 3 নম্বর কোশ্চেনটা, এ স্তম্ভ মানে কলম এর বিবৃতির সঙ্গে কলম বির বিবৃতির যথোপযুক্ত বিবৃতির ম্যাচিং করো। অন্তর্বর্তী দ্রব্য মানে কি? ইন্টারমিডিয়েট গুডস। বলছে পুস্তক প্রকাশক কর্তৃক কাগজ কেনা। তো বল, যারা পাবলিশার্স হয় তারা যখন বইগুলো বাঁধায় ওদের কাগজ কিনতে হয়। তাহলে কাগজটা কি? এটা কি ফাইনাল গুডস নাকি ইন্টারমিডিয়েট গুডস? ইন্টারমিডিয়েট গুডস। তার মানে একের সাথে এ মিলছে কি মিলছে না? মিলছে। একের সাথে মিলছে। এবার দেখি, এবার দেখ একের সাথে কি বি মিলছে? দেখতে হবে। বলছে কোন ছাত্র কর্তৃক কাগজ কেনা। ঠিক আছে? কোন ছাত্র কর্তৃক কাগজ কেনা, তাহলে কোনো একজন ছাত্র কাগজ কিনলো। তুই একটা স্টুডেন্ট, তুই কাগজ কিনলি। এটা কি তোর কাছে ইন্টারমিডিয়েট গুডস নাকি ফাইনাল গুডস? ফাইনাল গুডস, কারণ তুই কাগজটা ইউজ করবি, ফাইনালি ইউজ করবি, কাগজটাকে কিছু করবি নাকি? তুই ইউজ করবি কাগজটা। বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে কারেক্ট আনসার কি হচ্ছে এখানে? একেরটা এ হচ্ছে। এবার বলেছে এ কলমের প্রতিটা বিবৃতি মানে এ কলমে দুটো স্টেটমেন্ট ছিল, তার সঙ্গে ওই বি কলমটা যোগ স্থাপন কর। বলছে ভোগ্য দ্রব্য, বল দেখি এখানে ভোগ্য দ্রব্য কোনটা? এখানে ভোগ্য দ্রব্য কি হয়? ভোগ্য দ্রব্য কি স্থায়ী দ্রব্য নাকি উৎপাদিত দ্রব্য? বল, ভোগ্য দ্রব্য মানে কি বল? চাল, ডাল, তেল, নুন, এগুলো ভোগ্য দ্রব্য। আর মেশিন, ফার্নিচার, বিল্ডিং, এগুলো হচ্ছে তোর মূলধনী দ্রব্য। তা মূলধনী দ্রব্য কি কাজে ইউজ হয়? মূলধনী দ্রব্য স্থায়ী দ্রব্য নাকি উৎপাদনী দ্রব্য? তার মানে এখানে কি হবে? একের সাথে এ মিলছে, 2 এর সাথে বি মিলছে। বুঝতে পারলি তো? কি বলছিস তুই? আবার কি বলছিস? হ্যাঁ, দুটোই মিলছে, দুটোই তো মিলতে বলেছে এখানে। একের সাথে এ, 2 এর সাথে বি। 5 এর কোশ্চেনটা দেখ ভালো করে পড়বি কিন্তু এটা। এবার দেখ মিলটা কেমন করবো বল? কিছু তো পারবি। এই যে এখানে 6টা পয়েন্ট দিয়ে একটা দুটো পয়েন্টে পারবি, দেখ চেষ্টা কর। উপাদানের আয় এর মধ্যে কোনটা, বা বাদ দে না, তুই চেষ্টা কর। দেখ এই দেখ আমি বলছি, দেখ এখানে কি ছিল প্রথমটা? তুই কলম বির দিকে তাকা, কলম বির দিকে তাকা। প্রথমে কি ছিল? স্থির মূলধনের ভোগ। কি বলেছিলাম তো? অবচয় বলেছিলাম না? স্থির মূলধনের ভোগ অবচয় বলেছিলাম তো। অবচয় কোথায় আছে দেখ? স্যার 3, তাহলে 3 এরটা হবে এ। ঠিক আছে? পরোক্ষ কর মানে ইনডাইরেক্ট ট্যাক্স। দেখ তো এখানে কোনটা ইনডাইরেক্ট ট্যাক্স? জিএসটি কি? জিএসটির নাম শুনেছিস? জিএসটি, জিএসটির নাম শুনেছিস? গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। ওটা হচ্ছে এক ধরনের ইনডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে তো? 4 এরটা হবে এফ। ঠিক আছে? হস্তান্তর আয় কিছুক্ষণ আগেই বললাম, স্কলারশিপ হস্তান্তর আয় বলেছিলাম। তাহলে কি হবে? কর 5 এরটা সি, এগুলো লিখতে হবে তোকে। 5 এরটা সি।
না, এটা আলাদা। এখানে কি বলেছে, এ স্তম্ভের প্রতিটা বিবৃতির সঙ্গে, প্রতিটা মানে এ স্তম্ভে যে কটা স্টেটমেন্ট আছে তার সঙ্গে বির কোনটা কোনটা ম্যাচ খাচ্ছে, এটা বলতে চেয়েছে। ঠিক আছে, কোনটা কোনটা ম্যাচ খাচ্ছে। আচ্ছা, এবার দেখ আর কি আছে এখানে, তিনটে তো মিলিয়ে দিলাম। কি কি যেগুলো মিলিয়ে দিচ্ছি ওইখানে কেটে দিচ্ছি। এটা মিলিয়ে দিয়েছি, কেটে দিলাম। এফ মিলিয়ে দিয়েছি, কেটে দিলাম। সি মিলিয়ে দিয়েছি, কেটে দিলাম। আচ্ছা, এবার দেখ শেষ স্তরের উৎপন্ন দেবে, এখানে বলতে থাক বাবাটা বোঝ এখানে কি হচ্ছে। উপাদানের মালিকের প্রাপ্য, তাহলে উপাদানের মালিকের প্রাপ্য কোনটা, উপাদানের মালিকের প্রাপ্য কোনটা বল থেকে, এর মধ্যে কোনটা হতে পারে বল, মাথা কাটা দেখ, বলতে পারবি মালিকের প্রাপ্য কোনটা, উপাদানের মালিকের প্রাপ্য কোনটা। হ্যাঁ হ্যাঁ, স্থির মূলধনের ভোগ। আরে মাথা খারাপ, তোর মাথা খারাপ নাকি? উপাদানের মালিকের প্রাপ্য, তুই বি কলম, উপাদানের আয় বি কলমের সাথে এই কলম ম্যাচ করবি না। উপাদানের মালিকের প্রাপ্য, তো উপাদানের তো আয়, কিছুক্ষণ আগেই বললাম তোকে। ঠিক আছে, কিছুক্ষণ আগেই বললাম। তোর কি বলেছিলাম, কোনো কিছু প্রোডাকশন করতে গেলে কি লাগে, উৎপাদনের চারটে ফ্যাক্টর হয়, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল আর অন্টারপ্রিনিয়র। ঠিক আছে তো, তাহলে মালিক কি পায়, মানে উপাদানের মালিকদের প্রাপ্য কি থাকে, উপাদানের আয় থাকে। তাহলে একেরটা কি হবে, বি হবে। তাহলে এটাও কেটে দে, এটা হয়ে গেল। তাহলে বাকি রইল দেখ, দুটো পয়েন্ট বাকি রইল, ডি আর ই। তাহলে অন্তর্বর্তী দ্রব্য কোনটা আর শেষ স্তরের দ্রব্য কোনটা, বল, চেষ্টা কর। কোন ফার্ম কর্তৃক যন্ত্র ক্রয়, কোন ফার্ম কোন কোম্পানি যন্ত্র কেনে সেটা কি শেষ স্তরের দ্রব্য নাকি অন্তর্বর্তী দ্রব্য, বল। কোন ফার্ম কোন একটা কোম্পানি মেশিন কেনে, সেটা তার কাছে কি, সেটা কি ফাইনাল কোর্স নাকি ইন্টারমিডিয়ারি কোর্স, ইন্টারমিডিয়ারি কোর্স, কারণ ওটা দিয়ে প্রোডাকশন করে, মেশিন দিয়ে তো প্রোডাকশনটা করবে, মেশিন দিয়ে প্রোডাকশন করবে। তাহলে দুয়েরটা হবে ই, দুয়েরটা হবে ই। তাহলে বাকি রইলো কোনটা, এটাও হয়ে গেল, শুধু ডি বাকি রইলো। সেটা কি, ছয়েরটা হচ্ছে ডি। অ্যান্সার গুলো লিখে নে, পি ই, মানে একেরটা লিখবি বি, দুয়েরটা লিখবি ই, তিনেরটা লিখবি এ, চারেরটা লিখবি এফ, পাঁচেরটা সি, আর ছয়েরটা ডি। ডি ডি, ছয়টা ডি। নেক্সট কোশ্চেন, 6 নম্বর কোশ্চেনটা কি বলছে, এটা ওই সেম ম্যাচিং, চেষ্টা কর, চেষ্টা কর ম্যাচিংটা। তো বলছে কি বলছে, এখানে বলছে বিদেশ থেকে প্রাপ্ত নিটাই, বিদেশ থেকে প্রাপ্ত নিটাই কি, বিদেশ, বিদেশ থেকে প্রাপ্ত নিটাই, দেখতো এখানে বিদেশ থেকে প্রাপ্ত নিটাই মানে এনএফআইএ। তো এনএফআইএ কাকে বলে, এনএফআইএ বল, এখানে চেষ্টা কর, চেষ্টা কর, এর মধ্যে ভাব না। এনএফআইএ, এনএফআইএ মানে বিদেশ থেকে যে টাকাটা এসছে। তাহলে এই ছটার পাঁচটার মধ্যে কোন পয়েন্টটা হতে পারে বলে মনে হচ্ছে, আরে আইডিয়া কর, কি হতে পারে বিদেশ থেকে প্রাপ্ত নিটাই। সোজা কোশ্চেন দিয়েছে দেখ, দেখে দেখা যাচ্ছে কোন অ্যান্সারটা, দেখা যাচ্ছে, তুই ভাব সোজা কোশ্চেন, একটি সোজা দিয়েছে, মাথা কাটা। আরে ফর্মুলা তুমি বললাম না তো, এনএফআই কি, এনএফআই কোনটা বলে, ভুলে গেছে, ডোমেস্টিক আর ন্যাশনাল ডিফারেন্সটাকেই তো বলে তোর এনএফআই। লাস্ট পয়েন্ট তো বলেছে ডোমেস্টিক আর ন্যাশনাল, লাস্ট পয়েন্ট কি বলে, জাতীয় আয়ের আভ্যন্তরীণ আয়ের মধ্যে পার্থক্য তো বিদেশ থেকে নিট আয়, দুয়েরটা ই। তো আমি কি বলছি বারবার, তোকে সমস্যায় ভেবে এই দুটো চ্যাপ্টারই, অন্য কোনো চ্যাপ্টার সমস্যা ভেবে না। ভোগ্যদ্রব্য কি মনে হয় এখানে কোনটা ভোগ্যদ্রব্য, তার মানে আমার এখানে ই হয়ে গেল, যেটা হয়ে গেল ক্রস করে তাহলে সুবিধা হবে, খুঁজতে সুবিধা হবে। ভোগ্যদ্রব্য কোনটা, এর মধ্যে কোনটা ভোগ্যদ্রব্য হতে পারে, দেখ এক একটা কি হতে পারে। ভোগ্যদ্রব্য মানে কি, যেই দ্রব্যটা আমরা ভোগ করি। তাহলে কি মনে হচ্ছে এখানে, কি মনে হয় কোনটা ভোগ্যদ্রব্য হতে পারে, আরে আধা স্থায়ী দ্রব্য এটাকে ভোগ্যদ্রব্য, আধা স্থায়ী দ্রব্য না অর্ধস্থায়ী দ্রব্য, এটাকে ভোগ্যদ্রব্য বলে। একেরটা হবে সি, এটাকেও কেটে দিলাম। তারপর কি, স্থূল বিনিয়োগ, স্থূল বিনিয়োগ কাকে বলে, স্থূল বিনিয়োগ, এবার বলি স্যার ইংলিশটা বলে দিই তাহলে সুবিধা হবে। স্থূল কি ইংরেজি বলে গ্রস,
তাহলে গ্রসের সাথে যদি ডেপ্রিসিয়েশন বাদ দিই তাহলে নেট হয়, গ্রস থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে নেট হয়। তাহলে এখানে তো গ্রস বের করতে বলেছে, তাহলে এখানে কি লিখেছে দেখ, ওরা লিখেছে নেট প্লাস ডেপ্রিসিয়েশন। দেখ আমি এখানে লিখছি, কতবার বলবো, গ্রস এখানে কি হয়, গ্রস ইকুয়াল টু নেট প্লাস ডেপ্রিসিয়েশন বলতে পারি, বল নেটের সাথে ডেপ্রিসিয়েশন যোগ করলে তো গ্রস হয়, তাই তো লিখেছি এখানে কোনটা বি হবে, এটাও কেটে দিলাম, তার মানে তিনেরটা বি হবে। মূলধনী দ্রব্য, এখানে কোনটা মূলধনী দ্রব্য বল, ওই উৎপাদন ক্ষমতা বাড়াতে সাহায্য, তাহলে চারেরটা হবে এ, তাহলে লাস্টেরটা পাঁচেরটা হবে টি। চারেরটা এ, পাঁচেরটা টি। চারেরটা এ কেন, মূলধনী দ্রব্য কাকে বলে, যেটা তুই মেশিন, ওই মেশিন দিয়ে তো আবার প্রোডাকশন করবি, তাহলে কি উৎপাদন বাড়াতে সাহায্য করবে। আর লাস্ট পয়েন্ট ভর্তুকি, ভর্তুকি মানে কি, তোকে সাহায্য করলো, অর্থনৈতিক সাহায্য করলো নাকি, ভর্তুকি মানে কি সরকার তোকে টাকা দিবে, তো এটাকে বলে অর্থনৈতিক সাহায্য। ছয়টা হয়ে গেল। নেক্সট কি বলেছে কোশ্চেন, বলছে কি স্টেটমেন্ট বেস কোশ্চেন, বলছে নিচের প্রতিটি প্রশ্নে দুটি করে বিবৃতি দেওয়া আছে, ঠিক আছে, দুটি করে স্টেটমেন্ট দেওয়া আছে, বিবৃতিগুলি স্টেটমেন্টগুলো তুমি ভালো করে পড়ো এবং নিচের বিকল্পগুলির মধ্যে ঠিক চিহ্নিত করো। বলছে দুটো বিবৃতি মানে দুটো স্টেটমেন্টই ঠিক, আবার বলে দুটো স্টেটমেন্টই ভুল, তারা বলেছে প্রথম স্টেটমেন্ট ঠিক দ্বিতীয়টা ভুল, তারা বলেছে দ্বিতীয়টা ঠিক, দ্বিতীয় স্টেটমেন্ট ঠিক প্রথম স্টেটমেন্ট ভুল। তো সুন্দর করে একটা করে অ্যান্সার রেডি কর। একের অ্যান্সারটা কি বলেছে, ভারতে অবস্থিত আইএলও একটা অফিস আছে, বুঝছো তো, আইএলওর অফিসে কর্মরত কোনো বিদেশি নাগরিক, ঠিক আছে, ভারতের স্বাভাবিক বাসিন্দা হিসেবে গণ্য হবে, ঠিক আছে। এবার বলছে জাতীয় আয়ের বৃদ্ধি সব সময় আভ্যন্তরীণ আয়ের বৃদ্ধিকে সূচিত করে না। আচ্ছা, জাতীয় আয়ের বৃদ্ধি মানে ন্যাশনাল ইনকাম যদি বাড়ে, এটা কিন্তু সবসময় আভ্যন্তরীণ আয় বৃদ্ধিকে, আভ্যন্তরীণ আয় মানে কি ডোমেস্টিক, একটা ন্যাশনাল ইনকাম আর একটা ডোমেস্টিক ইনকাম, বলছে ন্যাশনাল ইনকাম যদি বাড়ে এটা কিন্তু তার মানে কিন্তু ডোমেস্টিক ইনকাম বেড়েছে এটা সূচিত করে না, এটা ঠিক বলেছে। ন্যাশনাল ইনকাম আর ডোমেস্টিক ইনকামের ডিফারেন্সটা কোথায়, এনএফআইএ, তা ন্যাশনাল ইনকাম যদি বাড়ে তার মানে কি ডোমেস্টিক ইনকাম বেড়েছে সবসময় হতে পারে না, এটা কিন্তু না। ন্যাশনাল ইনকাম আর ডোমেস্টিক ইনকাম, ন্যাশনাল ইনকাম আর ডোমেস্টিক ডিফারেন্সটা কোথায়, এনএফআইএ, ঠিক আছে, এনএফআইএ। ন্যাশনাল ইনকাম বাড়লে যে ডোমেস্টিক ইনকাম বাড়ার কথা নেই, এমন কিন্তু কোনো কথা না, ঠিক আছে তো, তার মানে এটা ঠিক, বিবৃতি টু ঠিক, স্টেটমেন্ট টু ঠিক লাগছে, কিন্তু স্টেটমেন্ট ওয়ানটা আমি তো এরকম শুনিনি, ভারতে অবশ্যই আইএলওর অফিসে, আইএলওর কোনো অফিস হয় না, আইএলওর অফিসে কর্মরত কোনো বিদেশি নাগরিক, মানে ভারতবর্ষে আইএলওর একটা অফিস, এই অফিসে যদি কোনো ফরেনার, ফরেন সিটিজেন যদি কোনো কাজ করে থাকে ভারতের স্বাভাবিক বাসিন্দা হিসেবে গণ্য হবে, তো নয়, এটা নয়, ঠিক আছে, তার মানে এখানে কি হবে, অ্যান্সারটা ডি হবে, ডি। আইএলওর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। 2 নম্বর কোশ্চেন কি বলেছে, হস্তান্তর আয় জাতীয় আয় পরিমাপ করার সময় ধরা হয় না, ঠিক তো, হস্তান্তর আয় কি জাতীয় আয় নেওয়া হয় না, নেওয়া হয় না, এটা ভুল। উপাদান আয় আর উপাদানের সেবা কার্য যোগান দেওয়ার প্রতিদান নয়, তো দুয়ের কোশ্চেনের অ্যান্সারটা কি হতে পারে, দুয়ের অ্যান্সার কি হতে পারে, যেমন বিবৃতি ওয়ান আমার কাছে ঠিক লেগেছে, কিন্তু বিবৃতি টু কি বলছে, উপাদানের আয় মানে ফ্যাক্টর ইনকাম, উপাদানের সেবা কার্য যোগান দেওয়ার প্রতিদান নয়, এটা তো ভুল দিয়েছে, এটা তো ভুল দিয়েছে, বিবৃতি টু ভুল, বিবৃতি ওয়ান সত্য, তাহলে কোন অ্যান্সারটা হতে পারে, সি। তিনেরটা, বিদেশ থেকে প্রাপ্ত নিটাইকে জাতীয় আয়ের মধ্যে ধরা হয় না। আচ্ছা, বিদেশ থেকে যে টাকাটা নিয়ে আসি সেটা কি জাতীয় আয়ের মধ্যে নেওয়া হয় কি নেওয়া হয় না,
এনএফআই এ ন্যাশনাল ইনকামে আসে, তাহলে এটা ঠিক। বিবৃতি 2 কি বলছে? বিবৃতি 2 বলছে আভ্যন্তরীণ আয় দেশের ভৌগোলিক চৌহদ্দির মধ্যেই উৎপন্ন হয়। দেখ এ তো শোনাই নি, সেকেন্ড স্টেটমেন্ট বোঝা যাচ্ছে না, ফার্স্ট স্টেটমেন্ট সত্য, ফার্স্ট স্টেটমেন্ট সত্য, তাহলে কোন অ্যান্সারটা হতে পারে? ও এক মিনিট, বিদেশ থেকে প্রাপ্ত নিটাই মানে এনএফআই এ জাতীয় আয়ের মধ্যে নেওয়া হয়, ন্যাশনাল এনএফআই এ ন্যাশনাল ইনকামে নেওয়া হয় না, এটা ভুল দিয়েছে, এটা তো ভুল। এনএফআই কি ন্যাশনাল ইনকামের মধ্যে আসে, এটা ভুল দিয়েছে, মানে প্রথম স্টেটমেন্টটা ভুল দিয়েছে। তাহলে প্রথম স্টেটমেন্টটা ভুল দিয়েছে মানে কোনটা হতে পারে? ডি হতে পারে আর বি হতে পারে। এবার দেখি সেকেন্ড স্টেটমেন্টটা পড়লে ক্লিয়ার হবে। আভ্যন্তরীণ আয়, ঠিক আছে তো, দেশের ভৌগোলিক চৌহদ্দির মধ্যে উৎপন্ন। আভ্যন্তরীণ আয় দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে হয় না, আভ্যন্তরীণ হয় দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে হয়, তো ভৌগোলিক চৌহদ্দি মানে ভৌগোলিক সীমারেখার কথা বলেছে। তার মানে প্রথম স্টেটমেন্টটা ভুল হলো, দ্বিতীয় স্টেটমেন্ট কি বেরোলো? ঠিক বেরোলো, ঠিক আছে তো। তার মানে এখানে কোন অ্যান্সারটা হতে পারে? প্রথমটা ভুল, দ্বিতীয়টা ঠিক, ডি হবে। নেক্সট চারেরটা, স্টেটমেন্ট 1 প্রকৃত জিডিপি বাড়ে, ঠিক আছে, যখন দেশের দ্রব্য সামগ্রী উৎপাদন বৃদ্ধি পায়, এটা তো ঠিক বলেছে। জিডিপি কখন বাড়ে? রিয়ালিটি জিডিপি কখন বাড়ে? দ্রব্য উৎপাদন করলে, এটা ঠিক। স্টেটমেন্ট 1 ঠিক। স্টেটমেন্ট 2 কি বলেছে? প্রকৃত জিডিপি হিসাব করার সময় ভিত্তি বছরের দাম স্তরের ভিত্তিতে নেওয়া হয়, এটাও তো ঠিক ছিল, ভিত্তি বছরের দাম স্তর নেওয়া হতো, ঠিক আছে তো। জিডিপি ডিফ্লেটর এটা পড়ানো ছিল। 4-এর 1 আর 2 দুটোই ঠিক লাগছে, তার মানে কি হবে? এ হবে। 5 জিএনপিএমপি এবং জিডিপিএমপি এবং নিট পরোক্ষ করের সমষ্টিকে কি বলা হয়? জিএনপিএমপি হলো জিএনপিএমপি হলো জিডিপিএমপি আর নিট পরোক্ষ কর। ঠিক দিয়েছে? ভাব দেখি, ভাব না, পড়েছিস তো। মাঝখানে সমস্যাকে ডি কে নিয়ে সমস্যা, ভুল দিয়েছে, তুই বোঝ কেন ভুল দিয়েছে। মানে মাঝখানে কি থাকে? এনএফআই এ, তো ওরা কি দিয়েছে? ওরা নিট পরোক্ষ কর ভুল দিয়ে দিয়েছে তো। তো প্রথম স্টেটমেন্ট ভুল হয়ে গেছে। সেকেন্ড স্টেটমেন্ট জিএনপিএফসি আর এনডিপিএফসি, সমস্যা কোথায়? স্যার প্রথমটাই সব নাকি? প্রথমে কি আছে? প্রথমে জি আর এন, জি আর এন এর ডিফারেন্সটা কি স্যার? অবচয়, তাই তো। আচ্ছা আরেকটু পর, এটা হলো এনডিপিএফসি আর বিদেশ থেকে প্রাপ্ত আয়, বিদেশ থেকে প্রাপ্ত আয় মানে, তাহলে তুই বল এখানে জি আর এন, এটা ভুল দিয়েছে বল, বুঝতে পারছিস কি বুঝিসনি বল? বুঝেছিস কি বুঝিসনি? সেকেন্ড স্টেটমেন্ট ভুল দিয়েছে। প্রথমে কি লেখা ছিল? জি, আর এখানে প্রথমে লেখা ছিল এন। জি আর এন এর ডিফারেন্স তো অবশ্যই হতেই তো দেয়নি, এটা তো ভুল হয়ে গেছে। তার মানে পাঁচেরটা কি হবে? দুটোই ভুল, তাহলে পাঁচের অ্যান্সার বি হবে। সত্য না মিথ্যা লেখ। জিডিপিএফসি বের করার ফর্মুলাটা কি বলছে? জিডিপিএফসি ফর্মুলাটা কি বল? এখানে বলছে এনডিপিএফসি থেকে অপচয় বাদ দিলে জিডিপি হয়। জি মানে গ্রস, গ্রস বের করতাম কি করে? নেটের সাথে ডিপ্রেশন যোগ করে। ভুল দিয়েছে, ফলস। নেক্সট, জাতীয় আয় সমস্ত উপাদানের আয়ের সমষ্টি, ঠিক, এটা ঠিক। জাপানে ভারতের রাষ্ট্রদূত বলছে, জাপানে ভারতের রাষ্ট্রদূত, জাপানে ভারতের রাষ্ট্রদূত ভারতের বাসিন্দা নয়। বল দেখি এটা কি বলতে? ফলস, এটা ফলস। জাপানে ভারত দেখি, ভারতের কোনো, ভারতের অনেক প্রতিনিধি থাকে যে আহ, ওদের ওখানে মানে, এমনি আমাদের ভারতবর্ষেও কিন্তু অনেক বিদেশের লোক থাকে যে ওদের বিদেশের লোক, যেমন ইউএসএ বল, লন্ডন মানে তোর ইংল্যান্ড বল, বাংলাদেশ বল, ঠিক আছে, সব লোক থাকে, ওরা ওদের লোক থাকে যেখানে ওদের দেশের সমস্ত কাজকর্মগুলো করে, ঠিক আছে তো। তেমনি আমাদের দেশের লোক যদি জাপানে গিয়ে থাকে, সেটাকে কিন্তু ইন্ডিয়ান সিটিজেনের মধ্যেই বলা হয়, এই জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ওদের পেমেন্ট করে, গভর্নমেন্ট চাকরি করে ওদের দেশে গিয়ে। জাপানে ভারতের রাষ্ট্রদূত ভারতের বাসিন্দা নয়, ভুল দিয়েছে, এটা ফলস। নেক্সট কি বলছে? জিএনপিএমপি ইকুয়াল টু জিডিপিএমপি প্লাস বিদেশ থেকে প্রাপ্ত নিট আয়, এটা কি হবে? মাঝখানেরটা দেখ তাহলেই হবে। ডিআরএন, ডিআরএন এর ডিফারেন্স কি? এনএফআই, ঠিক আছে, এটা পুরো ঠিক দিয়েছি, ট্রু।
5-এরটা কি বলছে? আভ্যন্তরীণ আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে বিদেশ থেকে প্রাপ্ত নিট আয়। আভ্যন্তরীণ আয়ের মধ্যে কি বিদেশ থেকে আয় আসে নাকি জাতীয় আয়ের মধ্যে? এনএফআই এ কার মধ্যে থাকে? ডোমেস্টিকের মধ্যে এনএফআই থাকে নাকি ন্যাশনালের মধ্যে থাকে? ন্যাশনালের মধ্যে থাকে, ডোমেস্টিকে থাকে না। তাহলে এটা কি যে ফলস। আর্থিক জিডিপি পরিমাপ করা হয় ভিত্তি বছরের দাম স্তর ধরে। এটা ফলস দিয়েছে 6-এরটা। কেননা আমরা আর্থিক জিডিপি নমিনাল জিডিপি যখন ক্যালকুলেট করতাম তখন কি নিতাম? নমিনাল জিডিপি ক্যালকুলেট করার সময় কি নিতাম? দাম স্তর নিতাম, ঠিক আছে, বর্তমান বছরে, ঠিক আছে তো, ভিত্তি বছরের নয়। এটা ফলস। প্রকৃত জিডিপি জনসাধারণের কল্যাণে একটা ভালো পরিমাপ, এটা ঠিক। এটা ঠিক যে 7-এরটা। 8-এরটা আর্থিক যে নমিনাল জিডিপি কি করে বের করতাম? এবার তো বললাম নমিনাল জিডিপি বের করার ফর্মুলা কি ছিল? তো বললাম নমিনাল জিডিপি বের করার ফর্মুলা কি হবে? এটা ট্রু দিয়েছে না ফলস দিয়েছে? দেখ, নমিনাল জিডিপি বের করার ফর্মুলা কি দিয়েছে? আমি ফলস বলে দিচ্ছিস, দেখ নমিনাল ফর্মুলা কি ছিল। নমিনাল জিডিপি বের করার ফর্মুলা ছিল রিয়াল জিডিপি ইনটু প্রাইস ইনডেক্স ডিভাইড বাই, তাই আছে। নমিনাল জিডিপি বের করার ফর্মুলা ছিল রিয়াল জিডিপি ইনটু দাম সূচক ডিভাইড বাই 100। এটাই কারেক্ট ফর্মুলা, এটাই কারেক্ট ফর্মুলা, ঠিক আছে। তুই যেটা ভাবছিস ওটা নমিনাল, ওটা অন্য কোশ্চেন ছিল, ঘুরিয়ে দিয়েছিল ওটা। ওটা রিয়াল জিডিপি ছিল, এটা কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছিল। এটা ট্রু হবে। পরিবেশ দূষণ সমাজ কল্যাণ কমিয়ে দেয়, সমাজের কল্যাণ কমিয়ে দেয়। তো বল ঠিক না বল? অবশ্যই ঠিক, ঠিক আছে। ব্যাস, যেটা শেষ হয়ে গেল আমাদের ইউনিট 1 ইউনিট 2 কিন্তু পুরো কমপ্লিট করেছে।